তাআলার কাছে প্রার্থনা করি আপনারা সব ভালো থাকুক। আমরা এই পৃথিবীতে কেউ চিরজীবী নাই। We all have to go. Doesn't matter আপনার কত পয়সা আছে আর আপনি কত সুন্দর আছেন, we have to still leave this planet. এভারেজ মানুষ বসবাস করে 85 বছর, বাট বাঙালি হিসেবে আমরা about 65. ডিপেন্ডস আপনি কোনানো আছেন, আপনার লাইফস্টাইল কীরকম। আজকে আবার আমরা শিক্ষার দিকে যেরকম, কারণ পৃথিবীর এমন অবস্থা হয়েছে আপনার 1/3 অফ ইয়োর লাইফ থেকে বেশি লাগে আপনার লেখাপড়া করতে। শিক্ষিত হইতে নিজের সুশিক্ষায় শিক্ষিত করতে হলে বা একাডেমিকলি শিক্ষিত করতে হলে, টু বি কারেক্ট ফেজ, একাডেমিকলি শিক্ষিত করতে হলে বিলাতর এই শিক্ষার ব্যবসা আজকে নয়, হাজার বছর পুরোনো ইতিহাস। কিন্তু বাঙালিরা হয়তো 1805 থেকে ইতিহাস দেখলে 1800 থেকে বাংলাদেশ তখন ছিল না, মহাভারত থেকে তখন থেকে আওয়াজ শুরু হয়েছে। যদিও সিলেটের ইতিহাস পড়লে আমরা দেখি যে সবচেয়ে নয়মি ফয়লা আইসলা একজন ফিমেল আইসলা সিলেট থেকে প্রথম হয়েছে। আসলেই আমরা লেখাপড়ার ইতিহাস 300 বছরের উপরে। আমরা এই জেনারেশনের কাছে যদি আমরা মারতে হয়, তারপরে তো ইভেন আপনারা যদি দেখেন বাংলাদেশের অনেক পলিটিশিয়ান সকলের নাম লওয়া যেত না, কন্ট্রোভার্সি আছে, বাট সাইফুর রহমানের কথা দেখুক, তাই নয় এই উদ্দেশ্যে লেখাপড়া করিয়ে অ্যাকাউন্টেন্সি পাস করে গেছেন। মেনি আদার্স আইসেন, অনেক নতুন নতুন ব্যারিস্টার সকল আইসেন, অনেক ব্যারিস্টাররা এই দেশে লেখাপড়া করিয়া বাংলাদেশে গিয়ে অ্যাডভোকেসি করেন, ব্যারিস্টারি করেন, ল করেন, সব কিছু করেন। স্টুডেন্টস আইন করেই কিন্তু বাংলাদেশ সেন্টার অনেক বছর আগে শুরু হয়েছিল, যে বাংলাদেশ থেকে আইলে ফ্রি স্টুডেন্টরা থাকতো, বাংলাদেশের স্টুডেন্টরা থাকতো। তার মানে হলো যে স্টুডেন্টরা আইন লেগেই তো এরকম চ্যারিটি প্রতিষ্ঠানগুলো আছে 60 বছর 65 বছর থেকে। এখন প্রশ্ন হয়েছে যে বিগত 15 বছর থেকে আমরা বিলাতর যে অবস্থা, এমন টেরিজমের আমল থেকে হঠাৎ করে তুফান শুরু হইল স্টুডেন্ট অখলোর উপরে। অ্যাট দ্য সেম টাইম রিসেন্টলি দেখা যায় যে অনলি বাংলাদেশ অ্যান্ড পাকিস্তানের উপরে একটু বেশি যায়। ইজ দ্যাট বিকজ এটা কিন্তু আমরার দোষ নেই যে আমরা লেখাপড়ার নামে অন্যান্য কুকর্ম ব্যস্ত হয়ে যাই, অথবা আসলে জেনুইন স্টুডেন্ট যারা, তারা তো ভবিষ্যৎ আসলে একদম বিলাত আর আইতো নয় মানুষ, আর বিনাত খেনে আইতো মানুষ, যে এত কিছুর পরে পৃথিবীর তো আর এখন খালি ইউনাইটেড কিংডম নাই, এভরিওয়ার এডুকেশন নেওয়া যায়। আর এই দেশের এডুকেশন মান তো আর আগের মতো রয়েছে না। ভিউজ হল ইউনিভার্সিটিগুলো আমেরিকান স্টাইলের এখন রুমে রুমে হয়ে গেছে। সো আর অনলাইনের সুযোগ থাকা সত্যি কিতা আসলে অনলাইনও থাকিয়া কিতা করা যায় না, দেশে বইয়া কিতা বিলাতুর ইউনিভার্সিটির বা কোনো রকমের প্রজেক্ট করা। ওকে বুঝলাম, ডাক্তারি হয়তো অনেক অনেক কোর্সে যখন আছে যেগুলো অনলাইনে হইতো না, ফিজিক্যাল এবং প্র্যাকটিক্যালি করা লাগবার কিছু হয়তো অনলাইনেও করা যায়। প্রশ্ন হইল যে হোম অফিসের কোনো কথার লগে কোনো কাজের মিল নাই। যদিও তার ওয়েবসাইট অনুযায়ী দেখা যায় তারা 5% রিজেক্ট করতে চায়, কিন্তু দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে প্রায় 22% অ্যাপ্লিকান্টস হলো। আর এখন কিন্তু নেট মাইগ্রেনের কারণে মিলিয়ন্স থেকে এখন কমতে কমতে 200,000 আইসে। স্টুডেন্ট হলোর ব্যবসা হইলো 28.8 বিলিয়ন পাউন্ডের ব্যবসা এই দেশও। ইংল্যান্ডও 28.8 বিলিয়নের, আমরা সহজ করলে 30 বিলিয়ন পাউন্ডের বিজনেস। এটা এই ব্যবসা কোনো রকমের কনস্টেন্সি নাই যে ওরকম অবস্থায় 2 বছর যাইব বা 3 বছর যাইব, একটু পরে পরে ইট জাস্ট কামস অ্যান্ড গোজ। তারা যেভাবে হয় পলিসি চেঞ্জ করেছে। আজকে আসলে উই আর নট ডুইং অ্যান ইমিগ্রেশন শো, উই আর অনলি ডুইং এ শো যে স্টুডেন্টগুলা খেনে বাংলাদেশ এবং পাকিস্তানিরা টার্গেট করা হয়েছে। অন্যান্য দেশগুলা, ইন্ডিয়া থেকে এখনও আছে ফুল ফ্লো অফ স্টুডেন্টস আর কামিং ইন। ইজ ইট বিকজ আমরা যাইতাম চাই না? ইজ ইট বিকজ যে আমরা এই আসলে স্কিল্ড স্টুডেন্ট হল কম, আমরা একটু দান্দাবন্দার কাগজপত্র বানাইয়াই আমার ফরে ধরা পাই যে অনেক সময় ইংলিশ জানি না, তারপরে ইংলিশ টেস্ট আরও মানে অনেক কুকীর্তি আছে। সো প্রথম রিয়ালিটি হইলো যে আমরা খুঁজতে হইব যে বাস্তব যদি না দেখি, আর আসলে ইনফ্যাক্ট এত সব স্টুডেন্ট আইয়া যে লেখাপড়া করিয়া যে সব বিলাত থাকতে হইব, এটাও তো একটা রাইট জিনিস নাই। অনেক হইতে পারে আই বিন এ সেলফিশ, আই হ্যাভেন বিন এ সেলফিশ। বাংলাদেশ থেকে বাঙালিরা কিন্তু আসলে অনেক ক্রিয়েটিভ মানুষ সকল, আমরা হয়তো তারা অ্যাপ্রিসিয়েট করি না। আমরা মানুষ সকল মাঝও আছে, আমরা মানুষ সকল পৃথিবীর বড় বড় সব ইউনিভার্সিটিতে আছে। আমি টাওয়ারটার নাম বলে গেছি আমেরিকাত, বেঙ্গালি হ্যাজ ডিজাইন দিস। যখন আমরা ছোটোবেলা আসলাম, আমরা যখন বয়স টিনেজ আসিল, তখন আমরা আমেরিকার বাঙালি আর্কিটেক্ট লাইক এ টুইন টাওয়ার, বাট ইট ইজ নট এ টুইন টাওয়ার ডিজাইন্ড বাই অ্যান আর্কিটেক্ট। বাংলাদেশ স্টুডেন্টস আর এভরিওয়ে, ইভেন ইউটিউবার পার্টনার দেখবা একজন বাংলাদেশি। সো দের আর পিপল, আমরা জানি না করি হয়তো মনে করি যে আমরা অনেক পিছনে না। আওয়ার বয়েজ অ্যান্ড গার্লস অনেক উপরে আছে। উই ডোন্ট ইভেন নো যে তারা কোন জায়গায় আছে। অ্যামনেস্টি হোক আর
যেখানেও কইবা আমরা ছেলে মেয়েরা আছে। সো ভিউ যখন আমরা কয়েকজন গেস্ট আনছি তার লগে একটু পরিচয় করাই, তারপরে আমরা আর একটু ডিটেলস তার কাছ থেকে জানবো। সো লেটস গো। আমার হাতুর ডানে আনিস রহমান, হি ইজ অ্যান এডুকেশন কনসালটেন্ট। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মনিরুল ইসলাম শামীম ভাই, ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি যে অ্যাডভোকেট করেন, বাংলাদেশে করেন না এখানে করেন? আমি বাংলাদেশে প্র্যাকটিসিং লয়ার ছিলাম, এখানেও এইখানে কি সলিসিটার আপনি? ইন্টারন্যাশনাল লিগ্যাল সলিসিটর, লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আছি। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম টু দ্য শো। উই হ্যাভ এ গেস্ট কল খালিদ ইয়াহিয়া। হি ইজ এ লেকচারার ইন ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আশা করি। আপনাকে ধন্যবাদ। ভালো লাগলো অনেকদিন পরে আপনার চেহারা দেখে। ধন্যবাদ। জহিরুল ইসলাম, again a student consultant, welcome to the show. Assalamu alaikum. মাকুম, ধন্যবাদ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাইজান, ভালো আছি। লেটস গো এন্ড সি ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ।
Viewers, welcome back. Right, by Anis ভাই তোমার কাছে শুরু করি. What's going on? কিতা আরম্ভ হইছে আরবার? Where are we now? কিতা কোন অবস্থাতে আমরা আছি? আমরা অবস্থা মাঝে মাঝে বিভিন্ন হাইপ উঠে আমরা কমিউনিটির লাগে যে দেখা যায় যে একটা জিনিস যেটা হয় আমরা যখন দেখা যায় আমরা যে সমস্যাগুলো আমরা এই যে আজকে যে 7-8টা বা 9টা ইউনিভার্সিটি ইউকেতে আছে 140 ইউনিভার্সিটি হয়তো 9 ইউনিভার্সিটি রিজেক্ট করছে কিন্তু বাংলাদেশে যেটা জিনিসটা করা হয় যারা বাংলাদেশ বেস যারা এজেন্ট বা ইয়ে হয় যারা কাম করেন তারা 2 থেকে 4টা বা 5টা যেখানে কমিশন বেশি যেখানে ফ্লেক্সিবিলিটি বেশি যেখানে ইজি বেশি দে ট্রাই টু প্রসেস ইট দ্যাটস নাম্বার 1 নাম্বার 2 বাংলাদেশি স্টুডেন্টে কনসালটেন্সি উনতেছেন না দে ওয়ান্ট টু জাস্ট সাম হাউ টু গো আমি গত 10 বছর থেকে আপনারই নয় এরাম আমি একদিনই প্রত্যেক দিন এক কথা কইরাম যে দে ডোন্ট লিসেন দে জাস্ট সে সামহাও আমার ফ্রেন্ড গেছে অন্য আমি অন্য দিতাম চাই ডাইভার্সিফাই করা যায় না যে ডিফারেন্ট ইউনিভার্সিটি যাও সো এইসব ইস্যু লইয়া দেখা গেছে একটু আগে যেটা হয়েছে আপনারা যে একটা ইউনিভার্সিটি হয়তো ওভারেজ টোটাল টিউশন স্টুডেন্ট 30,000 or 15,000 or 20,000 দেখা গেছে এক কমিউনিটিতে কি 30%. তো ইন দ্য ওয়ার্ল্ড 240 ইউনিভার্সিটি এক্ষেত্রে ইউকেবিএ রুলস রেগুলেশন আছে অ্যাটলিস্ট ডাইভার্সিফাই করা লাগবো মিনিমাম 15-20% ডাইভার্স এইটা একটা ইস্যু সেকেন্ড যেটা হয়েছে আমরা যে কিছু একটু আগে যে আমি যে মানে আপনার যে ভিডিও যেটা দেখাইলা যে স্টুডেন্ট কনসালটেন্টরা দায়ী কিছু কিছু ক্ষেত্রে আর যে ফ্রডগুলো হয়েছে এটা আসলেও দেখা গেছে IELTS 6.5 পাইছে আর যখন ইন্টারভিউ আমরা যখন কথা হওয়াত গেছি তো দেখা যায় আসলে তার লেভেল এই লেভেলও নাই তখন ফাইন্ড আউট করে দেখা গেছে যেহেতু অন দ্য এয়ারও যেটা রিপোর্টেড যেহেতু যে দেখা গেছে যে এগুলা হইল মুখস্থ করার নেই IELTS যে আপনি 5টা টপিক্স মুখস্থ করোকা 3বার পরীক্ষা দেখা একবার কমন পড়বো তো এটা ইংলিশ শিখানি না এটা হলো মুখস্থ বিদ্যা যে সামহাও IELTSটা গেইন করা সো এইসব হইল যেটা যেহেতু আমার 17 ইয়ার্স ইন্ডাস্ট্রিতে আর একটা ইস্যু হইল যেটা দেখা যায় যে রিটেনটা একটু আগে যেটা হয়েছে যে কম্পিউটারের ফল্টের কারণে রিটেনটা এখন অবশ্য তারা যেটা শুরু করছে এখন আর এই স্টুডেন্টে গৌরব হইয়া IELTS পরীক্ষা দিতে পারে না IELTS নাই অন্য যে আদার্স এডিশনাল যে ইংলিশ রিকোয়ারমেন্ট এখন আর আইদার ব্রিটিশ কাউন্সিলে দিতে হয় আইদার তারা ডেজিগনেটেড কিছু কনসালটেন্ট আছে যারা তারা বিলিভ করে যে আর গুড ওই অফিসে গিয়ে ওই ইন্টারভিউ দিতে হয় IELTS দিতে হয় তো এইগুলা সব ক্ষেত্রে আপনি যদি যেটা আপনি শুরু করছিলাম বক্তব্য তেরেসা মে 2012 থেকে যে রুলস রেগুলেশনগুলো শুরু করছেন 2014 যে ঈদেশও যে যদিও তারা ডিক্লেয়ার করছে 49,000 টয়েক ফেক আর আসলে রিজেক্ট করছে তো 500,000 পিপুল এই দেশটা ইবা করছে সো তারা তো আর দরকার 500,000 পিপুলে যদি ফ্রড করে তো গভর্নমেন্ট হয়ে আছে তার কারণে তারা আইওয়াচ করছে পাবলিশ করছে 50,000 বাট অ্যাকচুয়ালি তো করছে তো এখনের ক্ষেত্রে যেটা হলো 79 বা 39 যে নাম্বার ও যে স্টুডেন্ট আরও অনেক বেশি স্টুডেন্ট করছে তো ফেলিংয়ের যেটা কারণ হলো যে সয়া যেহেতু স্টুডেন্টর আসলে সামহাও আওয়ার টার্গেট আছিল আর আমরা যারা এজেন্ট যারা বাই তারা হল আমরা টার্গেট আছিল সামহাও পৌঁছাই নিতে হয় যেন আমার ইজি অ্যাক্সেস আছে আর এইসব ইউনিভার্সিটি যেগুলো হয়েছে এগুলা তো র্যাঙ্কিং ওয়াইজ সব 130 নিছে সো দ্যাট নট ইভেন তো র্যাঙ্কিং 100-এর ভিতরে সেও নাই সো আমরা তো 100-এর ভিতরে ইউনিভার্সিটি তো আইরাম না তো এখানে তো সারা জিন্দগি গত 17 বছর থেকে দেখলাম এইসব ইউনিভার্সিটির ভিসা রিজেকশনের ক্ষেত্রে একটা ইস্যু থাকেই অটোমেটিকলি আরেকটা যেটা হয়েছে যে 1% যেটা এখন লইয়া আইছে 1% আগেও আছিল 10% প্রথম আছিল পরে তেরেসা মে হলো 5%ও বেশি হইলে আপনার ইউনিভার্সিটি সাসপেন্ড হইব আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টর লাইসেন্স বাতিল হইব আবার তারা 5%ও আইছে আর বাংলাদেশ তো ইন্ডিপেন্ডেন্টলি হয়তো 22% রিজেক্ট হর বাট এটা তো এজ এ এক ইউনিভার্সিটিও না যার কারণে এখন ইমপ্যাক্ট করেন না বটম লাইন যেটা হইল আপনার চ্যানেলের ভিউয়ার বা আপনার লগে আমার গত 10-12-15 বছর সম্পর্ক আপনি তো অ্যাওয়ারনেস করা আমরাও অ্যাওয়ারনেস করার চেষ্টা করাম যে ইউ লার্ন ইট ফার্স্ট আন্ডারস্ট্যান্ড করোকা কই যাইরা কোন ইউনিভার্সিটি যারা সবাই লন্ডনের ভিতরে চেষ্টা করা যে 9টা ইউনিভার্সিটি উইথিন 20 মাইল অফ লন্ডনস দের ইজ আ প্লান্টি অফ ইউনিভার্সিটি 100+ ইউনিভার্সিটি কেউ ম্যানচেস্টার যাইতে চায় না কেউ ওল্ডহাম যাইতে চায় না কেউ ওয়েলস যাইতে চায় না সো আপনি যদি নিজেরাই ডাইভার্স করেন তাহলে এই জিনিসগুলা আমরা ফোকাস হইরাম না কেতে লাগি ফোকাস হয় 3,000 স্টুডেন্ট আইছে ফোকাস হইছে 3,000 স্টুডেন্ট থেকে হয়তো 300 অ্যাসাইলাম করছে তার মানে একটা বিগ নাম্বার এক ইউনিভার্সিটি যদি আজকে 30টা ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট আইতো প্রত্যেক ইউনিভার্সিটি দেখি 500 করে স্টুডেন্ট আইতো 15,000 স্টুডেন্ট আইলো না কিন্তু 15,000 থেকে যদি 20টা করে অ্যাসাইলাম হইতো তাও ধরা পড়তো না যেহেতু একগরো সব আইসন একগরো থেকে আবার ড্রপ করছন এইটাই ফোকাস হইছে আর এটা ফোকাস করছে ও কারণে কারণ এই কিবে ডাটা যখন গেছে যে ড্রপ আউট স্টেটে খে ও দেশ এটা দেখো নাম্বারটা গেম হলো নাম্বার এক জায়গায় ঢুকছে এক জায়গাতেই ড্রপ করছে তার মেইন ইস্যু থ্যাংক ইউ ভাই আপনি কোথায় ইস্যু মনে করেন শুনি
জি থ্যাংক ইউ। আমি অনেকগুলো মনে করি প্রথমত হলো যেসব স্টুডেন্টগুলো এই দেশে পড়তে আসতে চায় তাদের যে আরো বেটার প্ল্যান, আরো প্রিভিয়াস প্ল্যান থাকা দরকার। সেক্ষেত্রে মনে হয় আমাদের কিছু দুর্বলতা আছে। আমাদের কান্ট্রি পলিসি বাংলাদেশে আপনি যদি বলেন যেসব স্টুডেন্টগুলো বের হয়ে আসছে, আমাদের কান্ট্রি কি পলিসি আছে যে আপনি বাংলাদেশে 57টা পাবলিক ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, বাট ওদের যে পরিমাণ ক্যাপাসিটি আছে আপনার স্টুডেন্ট বের হচ্ছে তার চেয়ে 4 গুণ। বাংলাদেশের কথা বলছি আমি। তো এই স্টুডেন্টগুলো তো আপনি ভালো রিকগনাইজড ইনস্টিটিউশনে পড়ার অপরচুনিটি দিতে হবে। আপনি আপনার ইন কান্ট্রিতে যেসব ইউনিভার্সিটিগুলো টিচিং দিচ্ছেন, টিচিং স্টাইলগুলো কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে 100%? যখন আপনি সেখানকার স্টুডেন্টগুলো এইচএসসি শেষ করার পর ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এইসব ফ্যাসিলিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না থাকার কারণে, অনেক গ্যাপ থাকার কারণে তখন তারা বাধ্য হয় ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে আসার জন্য। সেম ফ্যাসিলিটিস আপনি ওখানে দেন, ইন কান্ট্রিতে দেন, দেওয়ার ব্যবস্থা করেন, রাষ্ট্রীয় অনেক ফ্যাসিলিটিস দেওয়ার সুযোগ আছে। আচ্ছা, আমরা ওদিকে যাব না। এবার আসেন রাষ্ট্রের এখানকার। অবস্থাই নাই আমরা। হ্যাঁ, এবার আমাদের আসেন তো রাষ্ট্র এখানে নাই আসার বললেই পর চলে। একটা স্টুডেন্টে কেন হচ্ছে যে সে চিন্তা করে যে আমার যেটুকু টাকা ছিল পুরোটাই তো আমি মোটামুটি দিয়ে ফেলেছি, এখন আমাকে তো পড়তে হবে। লন্ডন বেস চুজ করে তারা এই কারণে যে এখানে জব অপরচুনিটি ভালো আছে। যদি লন্ডনের বাইরে যায় হোক তুলনামূলক কম, সে কারণে লন্ডন বেস ম্যাক্সিমাম বাঙালি স্টুডেন্ট আসতে চায় বা থাকতে চায়। তো সেক্ষেত্রে আমাদেরকে আরও বেটার অপরচুনিটি ওপেন করে দিতে হবে। যারা এখানে আছে, আমাদের কমিউনিটির ব্যক্তিত্ব আছে, ওনাদেরকে এই ব্যাপারে আরও একটু আন্তরিক হতে হবে যে স্টুডেন্টরা যারা আসছে তারা যাতে লন্ডনের বাইরেও পড়ার জন্য ওরা আগ্রহ থাকে, ওখানে থাকার জন্য ব্যবস্থা করে নেয় এবং ওখানে সে জব খুঁজে নেয়। তাহলে একটা পর্যায়ে যে ছেলেটা একবার এই দেশে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, আশা তো করি আপনি আসে। কি মনে করেন যে গত 2 বছরে 12,322 জন বাংলাদেশি অ্যাসাইলাম চেয়েছে, এরা সব জেনুইনলি অ্যাসাইলাম চেয়েছে? কারণ এটা তো অনেক বড় ফিগার। এখন যদি আপনি যে এইসব স্টুডেন্টের কথা বলতেছেন, এদের মধ্যে কত পার্সেন্ট স্টুডেন্ট হিসাবে আসে না, দেশের বদনাম হচ্ছে। কারণ যারা জেনুইনলি লেখাপড়া করতে চায় সেই ইংল্যান্ডে, তাদের জন্য তো একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যারা কোনোদিন মাঝে যাবে, কোনোদিন পৃথিবীর অন্য প্লটে যাবে, মানে সায়েন্টিস্ট, ডক্টরস, এগুলো তো আসতে পারতেছে না, বিকজ এই ভুয়াগুলো আসার কারণে। অ্যান্ড আই এম নট সেইং এভরি student consultants firms are fraud. There are a lot of them, could be majority of them, direct them in a wrong directions. And এই যে ট্রাভেল এজেন্টস আছে না, এখন তো আর কি ফেসবুক গ্রুপে গেলেই দেখা যায় যে কী অবস্থা। আই নো সামওয়ান, একজন আমি জানি মাল্টাতে প্রায় 4.5 মিলিয়ন পাউন্ডের ফ্রড করছে একজন স্টুডেন্ট। একটাও যেতে পারে না। এখানে ইউক্রেনিয়ান একটা ইউনিভার্সিটি, ওইটাতে পাকিস্তানি একটা ছিল, আর উনি ইংল্যান্ডে থাকেন, নাম ধরতে পারবো না কারণ অনেকে চাচ্ছে পয়সা নেওয়ার জন্য। সিলেট থেকে গাধার মতো পয়সা করছে, প্রায় 1500 স্টুডেন্ট। ওকে, 6 লাখ টাকা, বাট স্টিল আপনি যখন 6 লাখ মারবেন 900,000 পাউন্ড, 9 মিলিয়ন পাউন্ড হয়ে যাবে। সো ইউ টেল মি, ইংল্যান্ডে সমান কারবার হচ্ছে। আমি তো হোম অফিসকে ব্লেম করতে পারতেছি না। I can't blame the Home Office. How can I blame Home Office? যখন 12,322 জন 2 বছরে হয়েছে। আমার এক ভাই ডকুমেন্টেড। অফকোর্স আপনি যদি আওয়ামী লীগের থাকেন, এখন তো আপনার জন্য দেশে গেলে থ্রেট। কিন্তু আওয়ামী লীগের যদি আপনি কোনো সফল কিছু থাকতেন ছাত্র, ওইখানে তো হাজার হাজার কোটি টাকা। আপনি ইংল্যান্ডে এসে পড়বেন কিসের জন্য? আপনার কি মাথার দোষ আছে না আমার মাথার দোষ? চাঁদাবাজি করে তো, মানে লেখাপড়া করে যা পয়সা হবে না, সারা জীবনে চাঁদাবাজিতে তো 1 সপ্তাহে সেই পয়সা হয়ে যায়। সে আপনি কি মনে করেন ওরা সব আওয়ামী লীগ ছিল, এখন গিয়ে বলতেছে যে নো, দিস ইজ এইগুলো তো দেশের ইমেজ নষ্ট, স্টুডেন্টদের নষ্ট। ইটস এ ব্রেইন ড্রেন ভাই, বলেন। কারণ যখন দেশে ইউনিভার্সিটি কম ছিল, দেশে শিক্ষার মান ভালো ছিল, রাইট? যখন দেশে ইউনিভার্সিটি কম ছিল তখন শিক্ষার মান ভালো ছিল। এখন দেশে আপনি বললেন 54টা, আমি তাও জানি না, 50-এর উপরে হয়েছে। শিক্ষার তো কোনো মানই নাই। আমরা এসএসসি পরীক্ষা দিই, তারপরে আমরা যা বাংলা বলি বা ইংরেজিতে কথা বলি বা ইংরেজিতে লিখি, এখন যেগুলো তোমার বিএ মাস্টার্স করে আসছে, এগুলো ইংলিশ বলতেই পারে না। হ্যাঁ, আসলে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি হলো মোর দেন 50। আচ্ছা, প্রাইভেট ইউনিভার্সিটি আমরা বাংলাদেশের দিকে যাবো না। আপনি তো আমার প্রশ্ন উত্তর দিচ্ছেন, আপনি একটু ওই যে লয়ারের মতো এড়িয়ে যাচ্ছেন। আমি আসছি যে দ্বিতীয় আপনি যেটা বলছিলেন, যেটা
ফ্রডের ক্ষেত্রে আসলে এরকম ইন্টারন্যাশনাল সিন্ডিকেট অনেক দেশই হয়, অনেক সময় হয়। এগুলো তদারকি করার দায়িত্ব হলো ল এনফোর্সমেন্ট কমিটি, এজেন্সি, গভর্নমেন্ট, এগুলো তাদের বিষয়। ওনারা কেন ফাইন্ড আউট করতে পারলো না এটা, যে এত বড় একটা ফ্রড হচ্ছে, অবশ্যই ফাইন্যান্সিয়াল গোয়েন্দা সংস্থা কাজ করে, ইন্টেলিজেন্স উইং ব্যর্থতা, আমি মনে করি এটা। এরপর আপনি আসলে বাংলাদেশি স্টুডেন্টরা এই দেশে আওয়ামী লীগ হয়ে এখন অ্যাসাইলাম ক্লেম করছে। আসলে বাংলাদেশ তো একটা পট পরিবর্তন হয়েছে, এটা তো সত্য। আমরা অ্যাজ এ কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে বলবো যে পট পরিবর্তন হওয়ার পরে কিছু লোকের থ্রেড আছে, আবার সবার যে থ্রেড আছে তাও না। এক্ষেত্রে গভর্নমেন্টের নির্দিষ্ট পলিসি আছে। ইউকে গভর্নমেন্ট একটা মহান কান্ট্রি, মহান পলিসি নিয়ে ওনারা অগ্রসর হয়। কমিউনিটিতে আমাদের যে পার্টিসিপেশন আছে বাঙালিদের, বাংলাদেশিদের, এটা অস্বীকার করার মতো না। বাঙালিরা কিন্তু এখানে এগিয়ে যাচ্ছে, অনেক অবদান তাদের এখানে রয়েছে। বাঙালিদের ক্রিয়েটিভিটি যথেষ্ট ভালো দেন আদার কান্ট্রিজ। আপনি আমার প্রশ্নের উত্তর দেন না, আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। আবার আসেন আপনি 12,000 যে মানুষ অ্যাসাইলাম সিকার নিয়েছে, আপনি কি সব মনে করেন যে এরা জেনুইনলি অ্যাসাইলাম সিকার নিয়েছে? যদি এক লাইনে বলতে হয় আমি বলবো না, জেনুইন সব না, কিছু থাকতে পারে, তাদের মেজরিটিও থাকতে পারে, বা এরা বিশাল যদি একটা অংশ স্টুডেন্ট হতে হিসেবে পারে। আসতো, আর বিলাতের স্টুডেন্ট আপনি 20 ঘন্টা কাজ করে আপনার কোনো লেখাপড়া হয় না। আপনি ডাক্তারি পড়েন, আর যেটা এটা কোথা থেকে আপনি বলবেন আমাকে যে লন্ডনে থাকবে লেখা, তাহলে তো বিলাত আসিস না বেটা। তোর যদি বাবার পয়সা নেই, দাদার পয়সা নেই, বিলাত আসার দরকার নেই। যদি আমি কাজ করব, ইউনিভার্সিটি ফি দিব, রেন্ট দিব, রেট দিব, আর ইউ জোকিং? আপনি কয় টাকা রুজি করেন আমাকে বলেন তো? এটা সত্য, এটা তাহলে সত্য এখানে যে আসবে কেন? এখানে Day one তো না আসার দরকার। এখানে আর্ন করে ইউনিভার্সিটির ফুল আপনার পেমেন্ট সাথে আমি দেওয়া, ঝগড়া করতেছি না, দিস ইজ দ্য ওয়ে আই ডু। দ্যাটস ট্রু। আমি এটা বিশ্বাস করি যে এটা সম্ভব না। আর যে স্টুডেন্ট এখানে আসে সেই ইউনিভার্সিটির সাথে যে কন্ট্রাক্টটা সাইন দ্বিতীয় হয়, জিনিস সেখানে হচ্ছে, আপনি যদি লেখাপড়া করে আপনার বাবার হার্ড আর্নিং পয়সা নষ্ট করেন যে এইখানে, আর আপনি ইংলিশ জানেন না, 2 নম্বরই করে ইংলিশ জানেন, তাহলে তো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ইন্ডিয়ানরা আসে, আপনি তাকে মিলিয়ন পাউন্ড দিলে এখানে থাকবে না। আমার কথা না, গভর্নমেন্টের স্ট্র্যাটেজিক্স দেখেন, ইন্ডিয়ানরা লেখাপড়া করে তার দেশে চলে যাচ্ছে, ওইখান থেকে কানাডাতে চলে যাচ্ছে, ইংল্যান্ডে থাকে না। ইংল্যান্ড ইজ নট দ্য বেস্ট প্লেস। পিপল সিমস টু ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটা সত্য যে ইংল্যান্ড পড়াশোনার জন্য ওয়ার্ল্ডে বেস্ট একটা প্লেস। এক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ সংশয় আছে বলে আমি মনে করি না। অবশ্যই এটা One of the best country. one of the best country for education, but lifestyle, leading and future survive here is too much difficult. It's becoming too much difficult because এখানে অনেক কস্টলি সিটি, অনেক কস্টলি দেন আদার কান্ট্রি। সো আমি মনে করি বাঙালি স্টুডেন্ট যে সবাই এখানে থাকতে চায় বিষয়টা এমনও না। আমার জানা অনেকেই যারা অনেকেই আবার চিন্তা করছে যে না, আমরা দেশে গিয়ে আমাদের আমাদের প্রপার মেধাটা আমরা সেখানে খাটাবো। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি অনেক স্টুডেন্ট পাবেন যারা এখানে এডুকেশন শেষ করে আবার দেশে যেতে চাচ্ছে, কিন্তু ওখানে সিকিউরড সাস্টেইনেবল প্লেস পাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ নেই। সবাই যদি থাকে তাহলে কি হবে? এখন যদি সবাই থাকে তাহলে এই দেশের উপর একটা প্রেশার বাড়ে। এই দেশের অবশ্যই এরা তো চিন্তা করে যে আমি কত পার্সেন্ট Look, I am ইন not করেছি, কত against পার্সেন্ট। immigration, but I am against আপনাদের সাথে তো একমত কেউ হতে পারবে না। If you want to study student, then you have a different goal. গোল এক্স্যাক্টলি। না, অফ কোর্স, তা তো অবশ্যই। And if you're coming as a student, you haven't even finished your course, and ইউ মেক এন এসএলএম, you becoming an asylum. Some students এয়ারপোর্টে নাইমেই তো অ্যাসাইলাম নিয়ে নেয়। এয়ারপোর্টেই করে এরকম এরকম যাই হোক, history আসতেছি। আছে, এটা আমরা জানি। এইসব যখন ফিগার 12,322 থেকে, হোম অফিস তো 9টা ইউনিভার্সিটি, এই 9টা ইউনিভার্সিটি উনি একটু হি ওয়াজ ইকোনমিক টু দ্য ট্রুথ। আর এই 9টা ইউনিভার্সিটির সবচেয়ে বেশি স্টুডেন্ট আনে, বাকিগুলার তো 200, 150, 50, 52 এইরকম। ইভেন পোস্ট মাত্র এটাতে 3,000-এর উপরে। এখন পোস্ট মাত্র অনেক আগে বন্ধ। এখন কয়েকটা ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্ডিয়া, দাঁড়ান ভাই, এখন পোস্ট পাকিস্তান based ইউনিভার্সিটি থাকার কারণে এখন পপুলেশন বাঙালি পোস্ট মাতে কত বলেন তো সেটেল হয়েছে? সংখ্যাটা 50,000 প্লাস। কিন্তু 5 বছর আগে গেলে, 7 বছর আগে গেলে, 10 বছর আগে গেলে ওই কয়েক ফ্যামিলি আর কয়েক কিছু ছিল। সো আপনি হোম অফিস কিভাবে এটা মেনে নিবে আমাকে বলেন? ইউ টেল মি। আপনি তো বুঝাতে হবে এখন ওভার 50,000 ইন পোস্টমাথ। আপনি যদি এভাবে বলেন আমি শতভাগ একমত হতে পারবো না। এই কারণে যে সেটেলমেন্টের দিক থেকে বাঙালিরা কিন্তু একেবারে টপ 5-এ নেই।
বাঙালিরা Top five-এ নাই। এখানে কিন্তু যে সেটেলমেন্ট হচ্ছে সেখানে আপনি top আরে five-এ- ভাইজান শুনেন, টপ 5-এ কেন নাই সেটা তো বুঝতে হবে। এগুলো তো হচ্ছে হিসাব না। এখন আপনি ইন্ডিয়াতে কয়টা দেশ ঢুকানো, বাংলাদেশের মতো কয় সাইজের দেশ ইন্ডিয়াতে ঢুকানো বলেন আমাকে, বলেন। এটা আপনি ঠিক তো আছে। লয়ার, হ্যাঁ, বলবেন সেটা- তো সেটা আমাকে। ঠিক আছে। তো হিসাব করেন, সেটা ঠিক তার আছে। বিলিয়ন পপুলেশন আর আপনার 18 কোটি, আপনার 18 কোটি আর তার বিলিয়ন হিসাব করেন। তারা যদি 130 আসে আর আমরা যদি 10,000 আসি, তাহলে তাদের চেয়ে সংখ্যায় আমরা বেশি বেশি আসতেছি। বেশি আসছি। পার্সেন্টেজ হিসাব করবেন। Percentage হিসাব। কারণ ইন্ডিয়ার সাথে যদি আপনাকে মিলান তাহলে তো হবে না। ইন্ডিয়া, চায়না নাই। আপনি যদি এভাবে বলতে পারেন, আমি বলবো আমি কিভাবে বলবো আমাকে? আমি বলবো এখন বাঙালি দেখেন, এখন দেখেন, বাঙালি এখন student- এখন আসেন। ইন্ডিয়ানদের ডিপ্লোমেসি হচ্ছে একরকমের, তাদের কোনো ভিসা যদি তারা যদি 1 মিলিয়নই রং চলে আসে কাগজ 2 নম্বরই করে, তাদের উপরে এরকম হবে না। আমাদের কি কোনো ডিপ্লোমেসি হ্যাঁ, আছে? আমাদের সেটা একটা question আমাদের থাকতে পারে। এইখানে যে হাই কমিশনার গুলো আছে, এগুলো কমিউনিটিতে নাক গলাইয়া তাদের জীবন নষ্ট করে, তারা ডিপ্লোমেসিতে হ্যাঁ, আসে না। সেই কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে, যে আমাদের ডিপ্লোমেসিতে আমার ওই জন্য আমরা অনেক text আছে পিছিয়ে যে- আছি, আমরা অনেক পিছিয়ে আছি, এটা সত্য। আমরা কেন পিছিয়ে থাকবো? আপনারা কেউ অ্যাডভোকেট, ডাবল অ্যাডভোকেট, ট্রিপল অ্যাডভোকেট, ইউকে লয়ার, আপনারা মানে বাংলাদেশেরও অ্যাডভোকেট এইখানেও আছে, সব জায়গায় আপনারা, তাহলে আমরা কিভাবে পিছিয়ে নেই? আপনি বলেন আমাকে। আমাদের কূটনৈতিক দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। দেন কেন আমরা পিছিয়ে? আপনি একটু আগে বললেন আমরা এত জ্ঞানী, আমাদের এত কিছু, তাহলে আমরা কেন পিছিয়ে ভাই? আপনিই তো বললেন, আমি তো বলি নাই। এটার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো আমরা যে পলিসি করি, সেই পলিসিগুলো জায়গা মতো ইমপ্লিমেন্টেশন করার মতো যে লোকগুলো কাজ করছে অতটুকু অ্যাক্টিভ না, যতটুকু আমরা এক্সপেক্ট করি। আমাদের বাংলাদেশ আপনি দেখেন না, বাংলাদেশ ইয়েটা হাই কমিশনের এখানে ওদের যে এখানকার যে কমিউনিটি অর্গানাইজেশন যেটা, যে একটা কনফ্লিক্ট লেগে আছে, এরকম কনফ্লিক্ট আছে ইন্ডিয়ানদের বা পাকিস্তানিদের বা চায়নাদের। আমাদের পোস্ট দরকার, আমার ওই চেয়ারটা দরকার, এই পলিসি আসতেছি আমরা আপনার কাছে, বের তাহলে এটা নিয়ে আর হবে না, সাবজেক্ট অন্যদিকে যাবে। যায়, লেট মি গো টু খালেদ ইয়াহিয়া ভাই। জি জি ভাই, আপনি বলেন আমাদের এই সিচুয়েশন, 9টা ইউনিভার্সিটি যেগুলোতে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে, দে আর ব্লকড, স্টুডেন্ট ভর্তি বন্ধ করে দিল। এটা কি সত্যি ইজ এ ভিসা অ্যাবিউজ বোধ করে নাকি না জাস্ট পিওর ডিসক্রিমিনেশন? ইন্ডিয়ানদের বেলায় তো এমন কিছু হয় না, আমাকে বেলায় এসব কেন হয় একটু বুঝিয়ে আমাকে বলেন। একটু ভাব ভাষার ছন্দ মিলিয়েই বলেন, আস্তে আস্তে বলেন। জি আপনাকে এবং চ্যানেলসকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে অ্যাড্রেস করার জন্য। একটা বিশ্ববিদ্যালয় হোক অথবা 9টা বিশ্ববিদ্যালয় হোক, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা অবশ্যই আমরা জাতি হিসেবে আমাদের জন্য সম্মানজনক কোনো বিষয় না। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে অ্যাবিউজের বিষয়। যদি আমরা আসি তাহলে আপনি সহ আপনি ব্যাকগ্রাউন্ডে যে কথাগুলো বলেছেন এবং পূর্ববর্তী দুজন অতিথি যে কথা বলেছেন, সেখানে আমরা সকলেই জানি যে বাংলাদেশ থেকে ছাত্ররা যারা এখানে পড়ালেখার জন্য আসে বিভিন্ন ক্যাটাগরিতে আসে। এবং আমরা যদি একটু পূর্বের দিকে তাকাই তখন আমরা দেখব যে 70-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশকে যারা আসতেন, যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারাই শুধু আসতেন, পড়ালেখার উদ্দেশ্যেই আসতেন। অধিকাংশই পড়ালেখা শেষ করে চলে যেতেন। কিছু সংখ্যক ওনারা এখানে সেটেলমেন্ট নিতেন, বাকি কিছু তারা অন্য দেশে চলে যেতেন। কিন্তু আমরা যদি ক্রোনোলজিক্যালি একটা দেখি তাহলে দেখব যে 2000 সালের পর থেকে এই সংখ্যাটা ক্রমান্বয়ে কমে গিয়েছে। এবং ইউকেতে যদি আমরা পার্টিকুলারলি ধরি তাহলে সেটেলমেন্টের উদ্দেশ্যেই মূলত একটা বড় অংশ তারা শিক্ষার্থী হিসেবে ইউকেতে প্রবেশ করে এবং পড়ালেখা শেষ করার পরে তারা ইউকেতে সিস্টেম অনুযায়ী তারা সেটেলমেন্ট পেয়ে যায় আর কি। এটা একটা ধারা। কিন্তু ভেরি রিসেন্টলি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের সমাজেই আমরা এটা দেখব যে যদি সেটেলমেন্টের জন্য, অভিবাসনের জন্য, বাহিরে সেটেল হওয়ার জন্য কোন রুটগুলো সহজ, তাহলে আমরা প্রথমে বলি যে ছাত্র হিসেবে যদি এখানে আসা যায়, ফ্যামিলি সহ, পরিবার সহ এখানে খুব সহজেই 5 বছর হোক বা 10 বছর হোক এর ব্যবধানে এখানে সেটেল হওয়া যায়। এই যে একটা কনসেপ্ট যখন গ্রো করলো সমাজে, তখন থেকে আমরা দেখলাম যে ছাত্র হিসেবে যারা জেনুইন ছাত্র শিক্ষার্থী তারাও আসলো। এর পাশাপাশি আরো কিছু ছাত্র তারা আসলো, তারা মূলত সেটেলমেন্টের উদ্দেশ্যেই মূলত এখানে এসেছে, তবে এই রুটটাকে ব্যবহার করেছে। এর পক্ষে যদি আমি বলি তাহলে দেখব যে এখানে আসার পরে ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট না হয়ে সরাসরি কোনো কাজে যুক্ত হওয়া, ইউনিভার্সিটিতে রিমেইনিং যে ফিস আছে সেইগুলো না দেওয়া, ইউনিভার্সিটির সাথে কোনো রকম কন্ট্যাক্ট না রাখা এবং নিয়মিত ক্লাস, পরীক্ষা, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, সেখানে রেগুলার এই যে ক্রমান্বয়ে যে পদোন্নতি, এইটা ব্যর্থ হওয়া, এই রেশিওটা যদি আমরা দেখি তাহলে দেখব যে সেই ক্ষেত্রে আমাদের সাবকন্টিনেন্টে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এই দেশগুলোর নাম চলে আসে।
এবং সেখান থেকে মূলত একটা পর্যায়ে হোম অফিস, ইউকে হোম অফিস তারা সিদ্ধান্ত নিল যে যেহেতু এই রুটটাকে ব্যবহার করা হচ্ছে, অথবা যদি আমি শব্দটা ব্যবহার করি মিস ইউজ করা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে হয়তো তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এবং বিগত বছরগুলোতে আমরা অ্যালার্মিং যে সিচুয়েশন আমরা দেখেছি যে বিশেষ করে অ্যাসাইলাম সিকিং এর ক্ষেত্রে স্টুডেন্ট রুটটা ব্যবহার করা হয়েছে, এবং এর পরিপ্রেক্ষিতে 2023 সালে একটা পরিবর্তন আসলো যে স্টুডেন্ট ভিসায় যদি কেউ আসে এবং সে যদি স্টাডি শেষ না করে, তাহলে যখনই সে অ্যাসাইলাম সিক করবে তার অ্যাসাইলামটা কোনো ক্রমেই এটা সাকসেসফুল হবে না, এরকম একটা রুল তারা করলো। এখন আপনার প্রশ্নের যদি আমি সরাসরি উত্তর দেই যে এইটা কি আসলে অ্যাবিউজ করা হয়েছে অথবা বাংলাদেশিদের জন্য বিশেষভাবে এই অবস্থাটা ব্যবহার করা হয়েছে, অন্যান্য দেশ ফর এক্সাম্পল ইন্ডিয়ার ক্ষেত্রে তো এটা করা হয়নি, এই প্রশ্নের সরাসরি উত্তর হয়তো ওইভাবে দেওয়া যাবে না। তবে এটা তো অবশ্যই ঠিক যে বাংলাদেশি ছাত্র যারা এসছে তাদের একটা অংশ, বিশেষ করে একটা অংশ তারা অ্যাসাইলাম সিক করেছে, যদিও বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে। এবং যখন এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা আমরা প্রত্যাশা করি কমিউনিটির পক্ষ থেকে, যে আমাদের ডিপ্লোম্যাটিক একটা রিলেশন সরকারের পক্ষ থেকে, এমবাসির পক্ষ থেকে করা হবে, মিনিস্ট্রি অফ এডুকেশন অথবা অন্যান্য ডিপার্টমেন্টে, আমার মনে হয় এই ধরনের কোনো যোগাযোগ বা সমন্বয় করা হয়নি। এটা একটা আজকের অনুষ্ঠান থেকে এটা একটা পদক্ষেপ হতে পারে, একটা মেসেজ আমরা দিতে পারি যে যখন এই ধরনের কোনো এমবার্গো দেয়া হয় কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অথবা হোম অফিসের পক্ষ থেকে, তখন বাংলাদেশ হাই কমিশনের ইমিডিয়েট দায়িত্ব হচ্ছে হোম অফিসের সাথে অথবা রেসপেক্টিভ ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করা, এবং এর পক্ষে সপক্ষে যদি কোনো যুক্তি থাকে, যদি স্ট্যাটিস্টিক্স আমরা শো করি, যেটা আমাদের প্রথম অতিথি উনি ব্যাখ্যা করলেন যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কিন্তু বাংলাদেশের অ্যাসাইলাম সিকিং এর রেশিও খুবই কম, তারপরেও যখন এরকম সিদ্ধান্ত নেওয়া হয়, আমার মনে হয় হাই কমিশনের পক্ষ থেকে যোগাযোগ করা বা সমন্বয় করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত, যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যারা প্রকৃত শিক্ষার্থী, সেভিনিং স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা জেনুইন শিক্ষার্থী হিসেবে ইউকেতে আসে পোস্ট ডক করার জন্য, পিএইচডি করার জন্য, তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, কারণ তখন সবাইকেই একটা মাপে পরিমাপ করা হয় যে বাংলাদেশি ছাত্র, বাংলাদেশি স্টুডেন্ট, তখন যারা জেনুইন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এক ধরনের বৈষম্যমূলক আচরণের তারা শিকার হয়। এবং সর্বশেষ যে বিষয় আমি এই পর্যায়ে বলতে চাই সেটা হচ্ছে যে আমিও একজন শিক্ষক হিসেবে লক্ষ্য করি যে অনেক ছাত্র বাংলাদেশ থেকে আসে, তারা এজেন্সি যেই ইনফরমেশনগুলো তাদেরকে দেয়, তাদের সামনে একটা বিশাল ছবি তাদের সামনে উপস্থাপন করা হয়, এবং তার উপর বিশ্বাস করে তারা ইউকেতে আসে। আসার পরে দেখা যায় যে তারা তাদের যে রিমেইনিং ফিস গুলো আছে সেটা তারা পরিশোধ করতে অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করে। ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করা, পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করা, টিউটোরিয়াল গুলোতে রেগুলার করা, এইগুলোতে তারা করতে ব্যর্থ হয়, কারণ তার একই সাথে তাকে কাজ করতে হয়, তাকে ইনকাম করতে হয় এবং তাকে ইউনিভার্সিটি ফিস পে করতে হয়। এই জন্য আমাদের পরামর্শ থাকবে, ইউকেতে কোনো একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই ওই শিক্ষার্থী যদি বাংলাদেশে থাকতে নিজেকে প্রস্তুত করে, তার ইংলিশ স্কিল ডেভেলপ করে, টেকনোলজিক্যাল স্কিল ডেভেলপ করে, এবং রিমেইনিং ফিস গুলো আসে এখানে এসে কিভাবে পরিশোধ করবে, এরকম যদি একটা প্রস্তুতি নিয়ে এখানে আসে, আমার মনে হয় যে সামনের দিনগুলোতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়তো কম হবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। অর্থাৎ ইউকেতে আসার পূর্বে যদি 6 মাস বা 1 বছরে সে একটা প্রস্তুতি নেয়, একাডেমিক প্রস্তুতি, ফাইন্যান্সিয়াল প্রস্তুতি, এখানে আবাসনের প্রস্তুতি, তাহলে হয়তো সামনের দিকে অবস্থা ভালো হতে পারে। আচ্ছা, ঠিক আছে। স্টুডেন্টরা আসার প্রথম বছরেই যদি ওভার 5000 ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হয়ে গেল, 5374, তাহলে সে তো ভুয়া স্টুডেন্ট ছিল রে ভাই। এটা কেন বলি না আমি, কারণ সে যদি আইসা ইউনিভার্সিটিতেও গেল না, ওই প্রথম ফি দেওয়ার পরে আইসা তোমার ওয়ার্ক পারমিট খুঁজে, তার কাছে তো পয়সা ঠিকই আছে। এই পয়সা দিয়ে সে পড়ার যদি খেয়াল থাকতো তো পড়তে পারতো, না পড়ে তো দলাল একটা ধরে বলে যে ভাই কাজ একটা দেন, আপনাকে দেই কিছু ট্রান্সফার। হোম অফিসের তো অনেক লুপ হোল থাকার কারণে থাউজেন্ডস অফ, কিন্তু রিয়েল প্রবলেমটা এদের জন্য না, এরা তো লোক, এদের এগেইনস্টেও না। আমরা গরিব দেশের মানুষ, একজন যদি দেশের বাইরে আসে, আইসা যদি নিজের পেট পুট চালাতে পারে ঠিক আছে, কিন্তু একটা সিস্টেম থাকতে হবে তো। কারণ ভালো ভালো মানে যারা ভালো কিছু পৃথিবীতে করবে, ইউনো, তাদের মানে কপালের মধ্যে আমরা একটা কুড়াল মারতেছি যে ব্যান্ড। ইভেন অক্সফোর্ড ইউনিভার্সিটি যদি কাউকে তোমার কোনো রকমের স্কলারশিপ দিতে হয়, 10 বার চিন্তা করবে যে এইটারে যে আনবো আমি স্কলারশিপ দিয়ে, আইসা যদি সে সুইচ করে ফেলে কালকে, যদি এখন ইমিগ্রেশন চেঞ্জ আসছে, এখন স্টুডেন্ট থেকে আর ডাইরেক্ট চেঞ্জ নাই, বা এইটা এই বছরের 22 এপ্রিল মনে হয়েছে রুলস, গত বছর। কিন্তু এর আগে তো 5370 সুইচ,
তাহলে তো সে স্টুডেন্ট হিসেবে আসে না। আপনার কথা একমত যে এইটার মধ্যে অনেক রকমের লুপহোল আছে, কিন্তু এটাকে অ্যাবিউজ করা হয়েছে। হওয়ার কারণেই তো আজকে এই আমার গেস্ট এক্ষুনি চেক করে বলেন যে 12টা ইউনিভার্সিটি ব্লক করছে, 9টা হোম অফিসের, আর তিনটে আরও, তার 4টা তারা আনঅফিসিয়ালি তারা লিস্টে আসার আগেই তারা বন্ধ করে দিচ্ছে। তাহলে 12টা মানে হচ্ছে যে এরা বাংলাদেশ থেকে কোনো অ্যাপ্লিকান্টসই নিবে না, কোনো স্টুডেন্টই নিবে না। সো এটা তো একটা সিরিয়াস ম্যাস। আমরা তো আওয়ার বিগেস্ট ফেইলিয়ার হিয়ার বাই উই ডোন্ট থিঙ্ক ফর আওয়ার নেক্সট জেনারেশন। আমরা এত সেলফিশ একটা জাতি, উই অনলি থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেলফ। উই ডোন্ট থিঙ্ক যে আমি যে এটা করলাম যে আর 3 জনের রাস্তা বন্ধ হয়ে যাবে। উই ডোন্ট থিঙ্ক, অ্যান্ড হাউ ক্যান উই চেঞ্জ দিস থিঙ্কিং? আমি ব্রেকের পরে এসে আপনারা দুইজনের সাথে কথা বলবো। লেটস গো ফর এ ব্রেক, ভিউয়ার্স।
ইয়াহিয়া ভাই, ওয়েলকাম ব্যাক। ইয়াহিয়া ভাই, আচ্ছা এখন আসি আমরা। তো ঠিক আছে, এগুলা ভাবলাম যে দলালদেরকে কিভাবে সামলানো যায়, কোনো বুদ্ধি আছে? জি, আমরা যে আলোচনা ছিলাম বিরতির পূর্বে, আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত যে অ্যাবিউজ তো এটা হয় আমরা, Thank you. এবং আপনি যে শব্দটা ব্যবহার করলেন এজেন্ট বলি আমরা, এবং এটা অন্যভাবে হয়তো আমাদের বাংলাদেশে যে শব্দটা ব্যবহার করা হয় এটা হচ্ছে যে মূলত স্টুডেন্টদেরকে এখানে আসার আগে যে একটা চিত্র তাদের সামনে চিত্রায়িত করা হয়, এবং এখানে আসার পরে তারা যে সিচুয়েশনটা ফেস করে এই দুইটার ভিতরে ফারাক পার্থক্য থাকে এবং যোজন যোজন পার্থক্য থাকে, রিয়ালিটি তারা বুঝতে পারে না, এবং তাদেরকে এক ধরনের আশা দেয়া হয় যে তুমি ইউকেতে স্টুডেন্ট হিসেবে এই ভিসাতে যাবা, যাওয়ার পরেই হয়তো কিছুদিন পরেই তুমি হয়তো এই ভিসাটা সুইচ করতে পারবা, তারপরে সুইচ করার পরে 5 বছরের ভিতরে তুমি সেটেল হয়ে যাবা, এই ধরনের একটা আশা তাদেরকে দেয়া হয়। বাট ইউকে যে কোনো একটা ইউনিভার্সিটির এখানকার যে স্ট্যান্ডার্ড, রেগুলার ক্লাস করা, পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করা, টিউটোরিয়াল জমা দেওয়া, অ্যাসেসমেন্ট জমা দেওয়া, প্রেজেন্টেশন জমা দেওয়া, এবং এখানকার যে স্ক্রুটিনি একাডেমিক সিস্টেমে রেগুলার যে 12টা ক্লাস বা 16টা ক্লাসের পরেই যে সেমিস্টার শেষ হয়, এখানে অ্যাসেসমেন্ট জমা দিতে হয়, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়, এখানে যে কপি পেস্ট করা যায় না, এখানে যে এআই এর ইস্যু আছে, এখানে যে সিমিলারিটির ইস্যু আছে, এই বিষয়গুলো হয়তো একটা বড় সংখ্যক শিক্ষার্থী বাংলাদেশ থেকে যারা আসে তারা এখানে আসার পূর্বে এই বিষয়ে তারা ওয়াকিফাল থাকে না। এই কারণে তখন যারা এখানে আসার পরে তারা ভাবে যে বাংলাদেশে হয়তো যেভাবে আমি খুব সাধারণভাবেই সবগুলা শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি, এখানে হয়তো ওইভাবে আমি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো, এবং দেখা যায় যে প্রথম সেমিস্টারে যখন পরীক্ষার অ্যাসাইনমেন্টের রেজাল্ট তাকে দেওয়া হয় এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে সে উত্তীর্ণ হতে পারে না, তখন সে রিয়ালিটি বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, তখন হয়তো অনেকে ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়ে যায়, এরকম একটা পার্সেন্টেজ অনেক বড়। এবং যেহেতু আপনি মেনশন করলেন যে অ্যাবিউজ, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরেও আমরা জানি যে এখানকার অনেক শিক্ষার্থী তারা অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে একটা অসাধু উপায় অবলম্বন করে থাকে, এবং সেটাও ইউনিভার্সিটি আইডেন্টিফাই করতে পারে, এবং একটা পর্যায়ে দেখা যায় যে মিসকন্ডাক্টের। আচ্ছা ইয়াহিয়া ভাই, সব মানলাম, আমার আরেকজন গেস্ট আছে তার কাছে যাব, কিন্তু এই 21st সেঞ্চুরিতে আপনি কি মনে করেন একটা জ্ঞানী স্টুডেন্ট যদি থাকে, সে 30 সেকেন্ডের তার জন্য ব্যাপার একটু রিসার্চ করতে তার কতক্ষণ লাগে? আর সহজ উপায়ে তো রিসার্চ করা যায়, সে কি এতই অন্ধ আর এতই কানে শুনে না, এতই বোকা, চোখে দেখে না যে বিলাতে একটা আমেরিকান স্বপ্ন একজন তাকে বললো ও এটাকে বলতে হবে বিলাতি স্বপ্ন, আর সে মেনে নিল? এটা তো আপনার সাথে আমি একমত হতে পারছি না ভাইজান। না, আমি আপনার বক্তব্যটা বুঝতে পেরেছি যে অনেক ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা ড্রপ আউট হয়ে যায় অথবা যারা স্টাডি কমপ্লিট করেনি, তাদের ক্ষেত্রে যদি আমরা একটা স্টাডি করি তাহলে দেখা যাবে যে তাদের ব্যাকগ্রাউন্ড যে স্টাডি করা দরকার একটা ইউনিভার্সিটি সম্বন্ধে, একটা দেশ সম্বন্ধে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেখানে ঘাটতি থাকে, এবং যখন সে এখানে এসে এই প্রবলেমগুলো ফেস করে একটা পর্যায়ে সে ব্যর্থ হয়ে যায়, সে হতাশ হয়ে যায়, এবং একটা পর্যায়ে সে তার পড়ালেখাটা শেষ না করে অন্য রুটগুলো ব্যবহার করে, এবং বিশেষ করে অ্যাসাইলামের মতো একটা রুট সে ব্যবহার করে। এটাও অ্যাবিউজের একটা অন্যতম মাধ্যম। আমি এগ্রি করি না যে এইটা একটা পলিটিক্যালি মোটিভেটেড, বিকজ বাংলাদেশি স্টুডেন্ট লিডার বলেছেন ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারের যে এটা একটা ভিত্তিহীন এবং পলিটিক্যালি মোটিভ। আই ডোন্ট এগ্রি। আমি জানি না আপনি এগ্রি করেন কিনা না, বিকজ ইমিগ্রেশন, ওই জাহাজে আসা ইমিগ্রেশন একটা আর স্টুডেন্ট আরেকটা, টোটালি ডিফারেন্ট থিং, বিকজ ওইটা থেকে আমাদের ইনকাম 30 বিলিয়ন প্লাস পাউন্ডের ইনকাম আমাদের। আমরা তো আমাদের পেটে লাত মারবো না, কিন্তু সহ্য যখন হয় না যে কিরে স্টুডেন্ট আসলো এই বছর 16,000, এর মধ্যে তোমার 5,000 কয় বলে ওয়ার্ক পারমিটে চলে যায়, 3,000 কোথায় আছে তাও জানি না, ইংল্যান্ডে আইসে ইউরোপে তোমার লরিতে ওইটা চলে গেছে। সো হোম অফিস এইসব ফিগার দেখার পরে তো তারা আসলে করে, এটা তো আসলে আমি দেখতেছি না পলিটিক্যালি মোটিভেটেড। আপনি কি মনে করেন এটা পলিটিক্যালি মোটিভেটেড? জি, ইমিগ্রেশন বিষয়টাই সবসময় একটা রাজনৈতিক কেন্দ্র, রাজনৈতিক সরকারগুলো এটাকে বিভিন্ন সময় এই পলিসিগুলো নির্ধারণ করে, এবং সেখানে সুদূর প্রসারী একটা টার্গেট থাকে। আমরা জানি যে লেবার গভর্নমেন্ট ক্ষমতায় এসছে, এবং হয়তো আরো 2-2.5 বছর পরে পরবর্তী ইলেকশন হবে। আমরা জানি যে ইমিগ্রেশন যেভাবে বেড়েছে, লেবার আমরা জানি যে সবসময় প্রো ইমিগ্রেন্টদেরকে তারা সমর্থন করে থাকে এবং তাদের ভোটও তারা পেয়ে থাকে। কিন্তু সামনের যে ইলেকশন হবে সেই দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে অনেকগুলো ক্যালকুলেশন সেখানে আছে, এবং মনে করা হচ্ছে যে যদি লেবার ইমিগ্রেন্ট
যে পলিসি তাদের পূর্বে ছিল সেখানে যদি কিছুটা কঠোর হয়, তাহলে অন্যান্য যারা আছে, যারা ওন ব্রিটিশ সিটিজেন, তাদের হয়তো ভোট তারা পাবে, এরকম একটা ক্যালকুলেশন হয়তো থাকতে পারে। তবে এইবারের যে পলিসি করা হয়েছে, এটা শুধুমাত্রই পলিটিক্যালি মোটিভেটেড একটা পলিসি। এইটা আমি আপনার সাথেও একমত যে এইটা শুধুমাত্র রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা আমি মনে করি না। বরঞ্চ এই যে অ্যাবিউজ করা হয়েছে, এই যে স্ট্যাটিস্টিক যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোও একটা অন্যতম কারণ। কারণ যদি সরকারের স্টুডেন্ট policy না র আসে জন্য। তাহলে তো ইউনিভার্সিটিগুলো বন্ধ হবে। ইউনিভার্সিটিগুলোর তো পয়সার দরকার। একটা ইউনিভার্সিটি চালাতে, আমি সেই দিন স্টাডি করছিলাম, মিলিয়ন পাউন্ডের উপরে হিটিং বিল এদের। এত বড় বড় ক্যাম্পাস, মিলিয়নস অফ পাউন্ড লাগে শুধু গরম রাখতে বিল্ডিং, এই যে ঠান্ডার সিজন আসতেছে। সো এটা তো আর সরকারিভাবে কোনো ফান্ডিং পাওয়া যাবে না, যদিও স্কটল্যান্ডের 2টা ইউনিভার্সিটি কিছু পেয়েছে। মানে ইংল্যান্ডের এই পাশের কোনো অবস্থাই নেই, শুধু স্কটল্যান্ডের কয়েকটা পেয়েছে। তো এইটা স্টুডেন্টদের ক্ষেত্রে আমার মনে হয় পলিটিক্যাল মোটিভেশনটা খুব কম। কারণ পলিটিক্যাল মোটিভেশন টোটালি থাকে ইমিগ্রেন্টস যারা আসবে, অ্যাসাইলাম সিক করতেছে, বড় হোটেলে থাকতেছে, 5 স্টার বিল কামাচ্ছে। স্টুডেন্ট তো এদের ব্যবসা আজকে থেকে না, এটা বুনিয়াদি ব্যবসা। এটা, এই ব্যবসাগুলো হচ্ছে বুনিয়াদি ব্যবসা, 1000 বছর পুরানা ব্যবসা, যদিও 300 বছর থেকে রমরমা, বাট এই ব্যবসা তো এটা তাদের। এটা যদি তারা পলিটিক্যালি শুধু এটাকে মোটিভেট করে, তাহলে তো মানে শত শত ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে, শত শত ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে মানে ক্লিয়ার করার জন্য বললাম যে স্টুডেন্ট লিডার বলতেছেন পলিটিক্যালি, বাট আই ডোন্ট সি ইট। আপনি ডু ইউ এগ্রি উইথ ইট? ডু ইউ এগ্রি উইথ ইট? রাইট, একটু পরে আসি আপনার কাছে তাইলে। জহিরুল ইসলাম ভাই, আমি অন্তত দুঃখিত আপনাকে একটু সময় নিতে হয়েছে আমার। আপনি কি মনে করেন এই কোথায় আছি আমরা, একটু বলেন ভাই। থ্যাংক ইউ জলিল ভাই। আমি প্রথম আপনার সাথে আজকে প্রোগ্রামে যাচ্ছি, বাট আপনার প্রোগ্রাম অনেকগুলো দেখেছি। যদি আমি বাংলাদেশ থেকে আপনাদের সাথে জয়েন করেছি, বাট হ্যাঁ, বাট আমার কাছে খুব ভালো লাগছে, ভেরি ইন্টারেস্টিং যে আপনার কথাগুলো যদি সবাই বুঝে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে আজকে প্রোগ্রামটা সার্থক। কেন আমি বলছি, আমি অনেকগুলো কথা আপনার নিয়ে আসবো, ওইগুলো থেকে আমি আলোচনা করব। নাম্বার ওয়ান, আমি দেখেন 732,000 স্টুডেন্ট, মানে এরা সারা বিশ্বে থেকে ইউকেতে আসে। আপনি দেখেন, যদি দি সেক্রেটারি অফ স্টেট এডুকেশন, সে লাস্ট সামারে বলেছে, হ্যাঁ, যে উই আর এঙ্গেজিং উইথ দ্য গভর্নমেন্ট on the development of new international education strategy, which we expect the autumn, and we are international, and we are trying to welcome more students in UK. So তাহলে, এবং তাদের আরেকটা হোয়াইট পেপার যেটা ওরা ইস্যু করেছে গত মেতে, যে হোয়াইট পেপারটা এসেছে, সেখানে ওরা বিসিএ ম্যাট্রিক্সটা নিয়ে এসেছে। বিসিএ ম্যাট্রিক্সটা কেন নিয়ে আসলো, এটা নিয়ে আমি আলোচনা করব। আপনি দেখেন, ওরা লেবি, এখান থেকে একটা লেবি ওরা অ্যাড করতে চাচ্ছে ওদের ইনকামের জন্য। তাহলে ওরা যদি এত কিছু করে আর শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ওয়েলকাম করার জন্য, তাহলে কেন বন্ধ হবে? এটা তো কোশ্চেন আমাদের আসবেই। রুট কজটা কোথায়, এটা আমাদেরকে বের করতে হবে। এই রুট কজটা আমি মনে করি আপনি যেটা বলেছেন, যে দেখেন, এটা একটা ইনভেস্টমেন্ট। আমরা যদি একটা শার্ট কিনতে যাই, আমি একটা শার্ট, আমি কারো দ্বারা ইনফ্লুয়েন্স হই না। 300 টাকা 1000 টাকা দিয়ে আমি ইউকেতে যদি আমি 10 পাউন্ড দিয়ে, অথবা 15 পাউন্ড অথবা 20 পাউন্ডে আমি যদি প্রাইমার্ক থেকে একটা শার্ট কিনতে যাই, আমি কিন্তু কারোর ইনফ্লুয়েন্স হই না। তার মানে আমার কাছে 10 পাউন্ড অনেক ইম্পর্টেন্ট। আমার সময়টা অনেক, আমি কত সময় থাকবো ওয়েস্টফিল্ডে, কতটুকু সময় আমি ব্যয় করবো, কিভাবে যাব, হ্যাঁ, আমি কি খাবো, আমি সব প্ল্যান করি। কিন্তু দুঃখের বিষয় যে আমরা ইউকে থেকে একটা হায়ার এডুকেশন, একটা ডিগ্রি নিতে যাচ্ছি, আমার একটা গোল্ডেন এজটাকে আমি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি ইউকেতে। আপনি ইন্ডিয়ার কথা নিয়ে এসেছেন, যে ইন্ডিয়া, এই আপনার ইন্ডিয়ান স্টুডেন্টগুলো আপনার এই প্রচুর ইনভেস্টমেন্ট করে। যদিও এটা পার্টলি কিছু এরিয়া স্টিল আমাদের বাংলাদেশের মতো এখনো ব্লকিং করা আছে, পাকিস্তানের মতো ব্লক, এটা এরিয়া অনুযায়ী। তাও আবার এরিয়া আমি দোষ দেবো না, আমি এটা আসতেছি, এটা ডেটা নিয়ে। আপনি বলেছেন এটা ইউকে কখনো মানে ব্লাইন্ডলি কোনো কিছু না করে, ওরা ডেটা দিয়ে কাজ করে। এখানে ডেটা অনুযায়ী ইন্ডিয়ার অনেকগুলো স্টেট থেকে ওরা রিক্রুটমেন্টে অনেক বেশি ওরা কেয়ারফুল, এবং ওরা ইউনিভার্সিটিগুলোকে কেয়ারফুল জানায়। ঠিক বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ঠিক একইভাবে ওরা ইয়ে করে। আপনি যদি বিসিএ ম্যাট্রিক্সটাকে নতুন করে অ্যাড করেছে, অনেকেই জানে না
দেখেন বিসিএ মেট্রিক্স যখন তারা অ্যাড করে তারা স্পষ্ট বলে হোম অফিসের লাইনটা আমি একটু দেখব হোম অফিস ইজ প্রপোজিং সিগনিফিকেন্ট চেঞ্জেস টু দ্য বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট and the wider student sponsor compliance framework. The reforms aim to strengthen monitoring, improving the integrity of the student route, and ensuring sponsor maintain high standard while providing career pathways for addressing compliance issues. अब देखें BCA তিনটে জিনিস নিয়ে ওরা করেছে একটা হচ্ছে ভিসা রিফিউজাল নিয়ে এসেছে একটা নন এনরোলমেন্ট রেট নিয়ে এসেছে এবং কোর্স কমপ্লিশন রেট নিয়ে আসছে এই যে তিনটে জিনিস নিয়ে আসলো এই বিসিএ ম্যাট্রিক্সটাকে এই মেতে যখন ওরা নিয়ে আসলো 5% আগে ছিল 10% এই মেতে ওরা বলছে যে না এটাকে 5% এ নিয়ে আসছে সেই 5% এ নিয়ে আসছে এবং এই যখন ওদের রেট ছিল আপনার এনরোলমেন্ট যে রেটটা ছিল 90% কিন্তু এখন ওটা করেছে 95% কোর্স কমপ্লিশন রেট ছিল আগে 85% সেটা এখন করেছে 90%। তো এর মধ্যে ওরা আবার তিনটে জিনিস করেছে একটা রেড করেছে একটা অ্যাম্বার করেছে একটা গ্রিন করেছে এই যে রেড গুলো স্পন্সর উইল বি অ্যালোকেটেড রেগুলেটিং বেসড অন দি আপনার লোয়েস্ট রেটেড ম্যাট্রিক্স তাও এটা কেন করেছে এই যে মানে যদি রেটিংটাও হয় তাও কিন্তু তারা ইমিডিয়েট রিভোক করবে না এটা আগে করতো এখন কিন্তু বলছে না আমরা ইমিডিয়েট তোমাদের সাথে রিভোক করবো না ওরা কি করবো ওরা মানে একটা 5 ইয়ার একটা প্ল্যান দেবে এই ফাইনাল ওয়ার্নিং হিসেবে সেখানে অনেকগুলো স্টেজে তারা অনেকগুলো জিনিস ইমপ্লিমেন্ট করবে আসলে আমি যেখানে ছিলাম যে আমি একটা শার্ট কিনি না আমি একটা ইউকেতে এত টাকা ইনভেস্টমেন্ট করতে এসে আমার একটা ডিগ্রি দেখেন আমাদের কম্পিটিশনটা আমাদের রুট কস্টটা কোথায় আমাদের অ্যাওয়ারনেস লেভেলে কোথায় আমি একটা জিনিস কিনতে গেলে আমি অনলাইনে সার্চ করি অথচ আমি একটা ডিগ্রি কিনতে যাব আমার কোর্স মডিউল কি হবে আমার ইনভেস্টমেন্ট কোথায় আমি থাকবো কোথায় আমি কি করব আমাদের ওই ইনভেস্টমেন্ট ওই সময়টা আমি সারাক্ষণ থাকতে হবে ইউনিভার্সিটিতে রিসার্চ করব কারণ এটা আমার ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট আমি 1 মিলিয়ন আপনি বলেছি 1 মিলিয়ন পাউন্ড আমি ইনভেস্টমেন্ট করব এটা আমার ভবিষ্যতের জন্য আমি যদি আপনার 10,000 পাউন্ড আমি ইনভেস্টমেন্ট করি 15,000 পাউন্ড ইনভেস্টমেন্ট করি এটা তো আমার ফিউচার তাহলে আমরা কি করি 1 বছর অপেক্ষা না করে আমি সারা বছর 20 থেকে 30 বছর কান্নাকাটি করি আমি 20 সালের ক্লেম করে থাকতে পারি আর 1 বছর একটা ডিগ্রি নিয়ে আমার তো এটা গ্লোবাল ভিলেজ এখন ওয়ার্ল্ড আমার আমি যখন ডিগ্রিটা ক্রয় করব তখন তো আমি অ্যাজ এ পারসন আমার ভ্যালুটা অ্যাড করবো আমার সাথে আমি কোথায় থাকি সেটা বড় কথা নয় আমি কি সিঙ্গাপুর থাকি আমি কি অস্ট্রেলিয়া থাকি কি জাপান থাকি যেখানে থাকি আমার তো ভ্যালু মানুষ আমি তো আমার টাইম বিক্রি করব মানুষের কাছে কত হাজার পাউন্ডে আমি টাইমটা বিক্রি করব থ্যাংক ইউ জহিরুল ভাই আপনি বাংলাদেশ থেকে আসলে জাগিয়ে প্রোগ্রাম আসছেন ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অন্য কোনো অনুষ্ঠানে আপনার সাথে আলাপ আবারও হবে থ্যাংক ইউ ফর গিভিং আস দ্য টাইম থ্যাংক ইউ রাইট বাই কয়েকটা জিনিস ক্লিয়ার করি কুইক স্ট্রেট সহজ উত্তর চাইলাম লম্বা উত্তর চাইলাম না লোক আমি জানি তোমরা কেউ স্টুডেন্ট কনসালটেন্সি ব্যস্ত আছে সব কিছু কইতে পারতে না রাইট নাম্বার 1 ভেরি সিম্পল কয়েকটা প্রশ্ন আমরা জানি হোম অফিসের অনেক প্রবলেম আছে একটা দুইটা নয় অনেক রকমের প্রবলেম এবং তার প্রবলেমের কারণেই কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী হল যারা আমেরিকান স্বপ্ন বেছে বাট আমি ব্যবসায়ীর দোষের আগে আমি স্টুডেন্টের দোষী যে তুমি যদি ইংল্যান্ডের মতো জায়গাতে ইউনিভার্সিটিতে কোর্স করতে তোমার কি তাই সেই নিম্নতম জ্ঞান বুদ্ধি নাই নেই আরেকজনে কইল যে পশ্চিম দিকে সূর্য উঠছে তুমি এখন কিন্তু দেখতে একটু কল্যাণ আড়াইয়া দেখতে নানি ও যে ছোটোবেলা শুনছিলাম যে খাওয়ায় হয়েছে খান নিচে কি না খানো হাত দিয়ে না দেখে খাওয়ার পিছিয়ে দৌড়ের তো সমান অবস্থা এটা তো আসলে আননেসেসারি এই ব্রোকারে উলারে আমরা দুশ্মু কারণ তার জব হইল একটু পয়সা বানাইতো আর বাংলাদেশও দলালি মানে হইলো বাটফারকলোর তো আর দেশও অভাব নাই আমরা সমাজও তো এইগুলা লন্ডনেও আছেন আর বাংলাদেশও যাইতে এখানে সো বাটফার চতুর্দিকে ভর্তি তখন বাটফারি তো তার করবো তার কি তা জ্ঞান বুদ্ধির দরকার না এটা চেক করতো হই থাকবো বন্ধু বান্ধব নাইনি ফেসবুকও দেখে নানি আত্মীয় স্বজন নাইনি এখানেও আমি আমার শুরুতে যেটা ভাবলাম মাহি ভাই যেটা যে দুইটা ইস্যু ফলে নম্বর হইল যে আপনি একটু আগে কইছি যে ইউকে এবং লন্ডন ওকে সো আমরা বাংলাদেশ থেকে 85% চেষ্টা করে লন্ডন থাকা লন্ডন হইল টপ 5 এক্সপেন্সিভ সিটি ইন দ্য ওয়ার্ল্ড যে সিটিত এক রুমের একটা গড় ভাড়া নিলে 1,000 পাউন্ড আপনি 20 ঘন্টা পার্ট টাইম কাম করিয়া চিন্তা করা থাকবা খাইবা রিমেনিং টিউশন ফি দিবা 1 নম্বর সেকেন্ড যেটা হইল আপনি বিদেশ আইতা
বিদেশ যদি আইতে হয় আপনার টিউশন ফি কত, এই ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স রেট কত, এই ইউনিভার্সিটির এমপ্লয়েবিলিটি কিতা, এই ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট করলে আমার জব মার্কেট কিতা, এই ইউনিভার্সিটি আমার কিতা দিব, জাস্ট 1-2 হাজার পাউন্ডের ডিফারেন্স আছে, টপ 50 ঢুকিয়ে দিতে পারবা। কিন্তু একটু আগে যেটা শুরু করছি যে আমরা যারা এই ইন্ডাস্ট্রিত আসছি তারা চিন্তা করে অ্যাক্সেসিবিলিটি হই, অ্যাকসেপ্টেন্স রেট হই। তারা চিন্তা করে যে স্টুডেন্ট, যদিও অনেক সময় কিছু স্টুডেন্ট 10% স্টুডেন্ট অনেক সময় রিসার্চ করে আয় যে আমার ওই ইউনিভার্সিটিটা আমি চাইলাম, কিন্তু দেখা গেল অনেকে দেখা যায় এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করতে তার সময় লাগবে হয়তো 3 মাস ওয়েট করা লাগবে। বাংলাদেশের এই স্টুডেন্ট 3 মাস ওয়েট করতে চায় না, হি ওয়ান্ট দ্য অফার লেটার উইদিন 24 আওয়ার্স টু 72 আওয়ার্স। এবং যে 72 আওয়ার্স থেকে যে অফার পাইব এটা তো আপনি যাইতে হইব ফারার দোকানও। আচ্ছা স্যার, নাম্বার 1 আপনার আমি আপনি প্রশ্নের উত্তর কারেক্টলি আমি কারেক্টলি সিলেটর ওকে এখন হইলো এটা স্টুডেন্টের দোষ, আমি ওখানে নাই। স্টুডেন্ট হইলো যে আপনি তো রিসার্চ করা লাগবে, তোরা এনে এজেন্টে দোষ দিয়ে লাভ নাই তো আপনার। যখন যে তার রিসার্চ করার এবিলিটি থাকে না, হেই তো দরকার। তো হেতু দরকার দিন শেষে তো তার লগে তো আমরা মাথিয়া লাভ আছে, দিন শেষে না সময় নষ্ট করার না, তাহলে মাথা লাভ নাই। এই যে দেশ হিসাবে তো আপনি তো মাত্র অ্যাওয়ারনেস এবং দেশ হিসাবে এখন মনে হরকা হয়তো বা আপনি যদি দেখেন যে টোটালি আপনি 12,000 গত 5 বছরে হয়তো অ্যাটলিস্ট 100,000 স্টুডেন্ট আইছে, 12,000 অ্যাসাইলেম করছে, 5-7,000 ওয়ার্ক পারমিটও গেছে। আমার কোয়েশ্চন হলো এই স্টুডেন্টগুলা যদি আপনি 70%, 65-70% টিউশন ফি দিয়ে 30% টিউশন ফি আপনি বাকি 9 মান্থে পে করতা, তো এই স্টুডেন্ট ফিটা যদি পে করতো, ফ্যামিলি যদি থ্রু সাপোর্টিং থাকতো, এখন হে যে টিউশন ফিটা দিছে চিন্তা করে ওখানে রুজু হলে টিউশন ফিটা বাংলাদেশে ব্যাকফাড়ি তুইব আগে, হে ইউনিভার্সিটির রিমেনিং টিউশন ফি দেওয়ার চিন্তা করার আগে চিন্তা করা লাগে তার টিউশন ফিটা ব্যাক দিতে হইব। তো এই নিলে জেনুইন স্টুডেন্ট কিনা শর্টকাট না হলে হইতো না। সিলেটের SI ইন্টারন্যাশনাল ট্রাভেলস এ প্রায় 2 কোটি টাকা দুইজনের সেল হয়ে এসি, হ্যাঁ প্রতারণা করছে। এখন মানুষ কি তা ওরকম ব্যাকুল হইছে নি যে মানুষের নিয়ে কোটি কোটি টাকা দিলার এখনো লন্ডন নাই? তো এখন মানুষ বেহল হইতে হইলে আপনি সিলেটের খালি এখন নাই, আপনি ওপেনলি এখন হইতে পারি ক্যাম্ব্রিয়ান কলেজ, যেটা ঢাকার যে ক্যাম্ব্রিয়ান কলেজ হচ্ছে মানে খালিল বাসার। হ্যাঁ, আমার সবচেয়ে বেশি সারপ্রাইজ লাগে যে আপনার 7.5, 6.5, 7 IELTS, আপনি তো অ্যাটলিস্ট ইংলিশ জানেন, যেখানে ইউনিভার্সিটির টিউশন ফিটা ইউনিভার্সিটির অ্যাকাউন্টও দিটা, আর আপনার এই টিউশন ফিটা মেক শিওর করে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে উইদাউট রিফান্ড পলিসি ছাড়া আপনি স্টুডেন্ট ফাইল ওপেন করতে পারতেন না। সো হোয়াই ইউ পেইং টু দ্য এজেন্ট, হোয়াই ইউ পেইং টু দ্য এজেন্ট ইট ডিপোজিট খেনে পে করলা। খাইরুল বাসারও আজকে বাংলাদেশের 50টা অফিস তালা মারা, হে 4,500 কোটি টাকা বাকি গেছে। সো এটা তো বাসারোর কাছে গেলে মানুষ এমন মনে হয় যে মানুষ এমনভাবে ইনফ্লুয়েন্স করে যে আপনি যদি আধা ঘন্টার ভিতরে টাকা দিন তা আপনার অফার হয় লাগে যে তার মানে অফিসের নেক্সট ডোরও প্লেন খাড়া, আপনি এখন টাকা দিলে একটু করে টিকিট পাইবা। সো এটা তো খালি এজেন্ট দায়ী নাই, যারে খরের হেও তো ইনফ্লুয়েন্স আপনার কোয়েশন আপনার হইলাম যে আইরা তারও তো দায়ী আছে, মা বাবা খালি খান্দিরা। এটা যেটা হইছে এটা আমি হ্যাঁ মানে সুরস আমার সব জায়গায় তো থাকবো, বাট আমি আপনার হানো সুরস আমার সব জায়গায় থাকবো, বাট আমি যে সুরে দিরা আমার তো হিসাব নেই যেন বাংলাদেশও ফাইল খুললে কোনো ব্যাংক আপনার ফাইল ওপেন করতো না আনটিল রিফান্ড পলিসি না দেখা রাখবো না। তো বাংলাদেশের দলাল হোক, ট্রাভেল এজেন্সি গুলা হোক, সব তো নাই। ইউকে তো নানা রকম স্বপ্ন দেখায়, এখানে আবার বাদে হয়ে সাইলেম মারি দো, একটা টক্সিক সাইল। এই সাইকেলটা ভাঙ্গা যাইবো নি আমরা লাইফ টাইমও না? সাইকেল ভাঙ্গা যাইব স্লোলি, ভাঙ্গা সম্ভব আছে। এই মুহূর্তে দরকার সিলেট আজকে যদি আপনি সিলেটে মাতেন, আজ থেকে 4 বছর থেকে সিলেট হইলো ফাউন্ডেশন বন্ধ করছে, আজ থেকে 4 বছর আগে সিলেটটা কি কোনো ফাউন্ডেশন স্টুডেন্ট নিত নয়, মানে যে IELTS 4.5 দিয়েও ঢুকি যেটা এটা 4 বছর আগে বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে হয়তো আস্থা বাংলাদেশ ব্লক করে, বাট 4 বছর 3.5-4 বছর আগে সিলেটের তাকি 416টা ইউনিভার্সিটি আগে সিলেটের ব্লক করে দিছে। এখন সিলেট থেকে একমাত্র মাস্টার্সও স্টুডেন্ট নেয়, ফাউন্ডেশনও স্টুডেন্ট নেয় না। এটা কিন্তু আপনি টপিক আনছেন না, সিলেট থেকে ফাউন্ডেশন স্টুডেন্ট নেয় না, কারণ ফাউন্ডেশন মানে এগিয়ে অ্যাসাইলেম মারবো, ফাউন্ডেশন মানে এগিয়ে বাঁকবো। এখন যেটা একটু আগে যেটা হয়েছে যে ম্যাক যেটাও করছে যে আপনার এনরোলমেন্ট এনরোল করে না, হে এনরোল করার লাগে এয়ারপোর্ট থেকে চিন্তা করে একটু আগে যেটা হয়েছে হে বাঁকতো কিলা। তাইলে এইগুলা তো ইন্টেনশনালি না, এগুলো আপনি ইন্টেনশনালিও করা যে আমি এটা বহু আগে কইছি এটা ট্রানজিট পয়েন্ট করে লিছে, ট্রানজিট পয়েন্ট করে লিছে। ভাই আপনি কি মনে করেন যে এই দলাল এজেন্সি যে স্বপ্ন দেখায় অ্যাসাইলাম কেস মানে এদেরকে কিছু এই টক্সিক সার্কেলটাকে ভাঙা যাবে, সাইকেলটাকে? ধন্যবাদ ভাই, আমি মনে করি এটা সম্ভব যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটু আন্তরিক হয়। ওখানে আপনাকে নিয়ে তো একটা ঝামেলায় আছে। না, এটা সম্ভব, এটা সম্ভব। ঝামেলায় আছে
আমার দেশে কি সরকার আছে? কেউ ভোট দিয়ে তারা সরকার বানাইছে? তা আপনি একজন লয়ার মানুষ, আপনি বলেন গভর্নমেন্ট, বাংলাদেশ চলতেছে 1 বছর থেকে, কেউ নাই ওইখানে, কোনো ক্যাপ্টেন নাই, সে গভর্নমেন্ট কিভাবে কাজ করবে? আপনি আমাকে বলেন বাংলার গভর্নমেন্ট কি পৃথিবীর কারোর সাথে কাজ করছে? আমাদের administration তো 54 আছে। বছর কি অ্যাডমিনিস্ট্রেশন আছে? সবকিছুতে পয়সা লাগে। ল এনফোর্সমেন্ট এজেন্সি তো আছে কোথায় আছে? বাংলাদেশে। কোথায়? ওয়্যার আর দে? আচ্ছা ঠিক আছে, Where are they? বাংলাদেশ থেকে না, বাংলাদেশ থেকে সরকারি পয়সায় এখানে পড়তে আসছে ডাক্তাররা একটাও যায় না এই দেশে। কোথা থেকে আপনি কথা বলতেছেন? কোন পৃথিবীতে আপনি বসবাস করেন বলেন আমাকে? আপনি যেভাবে বলতেছেন যে বাংলাদেশ মনে হয় বাংলাদেশ দেশই সরকার নাই, এরকম হয়ে গেল। আমরা লিল্লা তুলে এইখান থেকে শুনেন, আমি এক ডাক্তারকে নিয়ে আমার সাথে বাংলাদেশে গেছি, আমি তো জানি না, পরে দেখা যায় তাকে অ্যারেস্ট করে ফেলছে, বলে আপনি 20 বছর আগে তো আমাদের পয়সায় বিলাতে গেছেন, সেও ভুলে গেছে। সো তার কাছ থেকে শুনলাম যে কি অবস্থা, ওইখান থেকে যারা সরকারি নিয়ে আসে এখানে আর যায় নাকি? আমার দেশের হাই কমিশনার পলিটিক্যাল অ্যাসাইলাম নেয়। দিস ইজ মাই কান্ট্রি। কোনো মন্ত্রে যদি প্লেনে ঢুকে যায় কি আর যাওয়ার চিন্তাই আছে নাকি? হ্যাঁ, আপনি কি বলেন, আমি সেটা মেনে নিতে পারছি না। আমাদের অনেক দুর্বলতা আছে, এটা সত্য। তাই বলে এমন না যে একেবারে বাংলাদেশ নামক রাষ্ট্রটা কিছুই নেই। আমি মনে আচ্ছা, করি- আপনি আমাকে বলেন কি আমি- আছে? আমি মনে আপনি করি- কি আপনার জনগণ ভোট দিয়ে কি বর্তমানে সরকার 1 বছর থেকে দেশ রান হচ্ছে, এটা কি কোনো গণতান্ত্রিক পৃথিবীর কোনো রুলস আছে নাকি? আমরা- আপনি যখন বলবেন আমরা বাপ্পা, টপিকের বাইরে মনে হয় চলে যাচ্ছে। না না, টপিকের ভিতরেই আছে। আপনি প্রশ্ন করেছেন যে 2 দেশের সরকার মিলে কাজ করে, আমাদের তো সরকার নাই, তাহলে কাজ করুম কিভাবে কোন? শুনুন, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আপনাকে কোথায়? কাজে লাগাতে হবে। যদি এই- আপনি এই মনে হয় দালাল- বাংলাদেশে যান নাই। বাংলাদেশ পুলিশ স্টেশন খুলে না মানুষ, পুলিশ স্টেশন ইজ নট ওপেন। এখন যথেষ্ট স্টেবল অবস্থায় আছে কোথায়? বাংলাদেশ, এখন যথেষ্ট স্টেবল অবস্থায় আছে। এই ল এনফোর্সমেন্ট এজেন্সি অলরেডি ফাংশন করছে। বাট যারা অপরাধী তাদেরকে তো ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি এই চক্রটাকে ভাঙতে না পারেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে ছাত্ররা। কোমলমতি ছাত্ররা যখন এইচএসসি পাস করে বের হয়, সে ইউনিভার্সিটি পড়ার, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন দেখে, অ্যাকচুয়ালি সে অত ম্যাচিউর না। আপনি কারো না কারো তত্ত্বাবধানে সে তখন উচ্চশিক্ষার জন্য স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নটা যার কাছে সুপর্দ করে সে যদি প্রতারক হয় তাহলে তার সব ধ্বংস হয়ে যায়। আপনাকে সেই জায়গাটা, সে আস্থার জায়গাটা তৈরি করতে হবে। সেটা সম্ভব, অসম্ভব না, সম্ভব। এরপর আসেন, ওরা ওখানে একটা রূপ রেখা দেয় যে তুমি এভাবে পাইছো, ভিসা হয়ে গেছে, যাবা, গিয়ে একটা অ্যাসাইলাম মেরে ফেলবা, মেরে ফেললেই তো তোমাকে আর অত জোর করে ডিপোর্টেশনে পাঠাতে পারবে না। এই যে বিষয়টা, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এগুলো থেকে বের হতেই হবে। আপনি তো কোনো সলিউশন দিচ্ছেন না, আপনি শুধু হ্যাঁ, সমাধান দুই ভাবে। এখানকার যারা যে প্রতিষ্ঠানগুলো বা যে ব্যক্তিগুলো এগুলোর সাথে যুক্ত, তাদেরকে ফাইন্ড আউট করে। তো আপনি proper আমাকে ব্যবস্থা একটু গ্রহণ আগে করা। বললেন, আবার ওখানে আমার যারা আছে, মেমোরি এত খারাপ না। ওদের চেইনটা কিন্তু ওখানেও আছে। এই লোকগুলোর প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। এটা কে করবে? এটা করবেটাকে, প্রশ্নটা এটা না, আপনি তো উত্তর দিলেন আমাকে। আপনি আমাকে বলেছেন ঘুরে ফিরে এইসব আমি জিনিস এটাই করবে ল এন্ড এনফোর্সমেন্ট। আপনিই বলেছেন আপনার বিগিনিং কথায় যে এই সব কাজ করবে ল এন্ড এনফোর্সমেন্ট। কোথা থেকে? ল এনফোর্সমেন্ট চাঁদা খাচ্ছে, ল এন্ড এনফোর্সমেন্ট ক্যাশ পড়ে গাড়ি থেকে পয়সা নিচ্ছে। ওয়্যার আর ইউ টকিং মাই ফ্রেন্ড? টেল মি। দাঁড়ান ভাই, একটা মিনিট। তুমি আইলে তো আমার মাতুন না, একটা মিনিট। তাই বলি কি অন্যায়গুলো বন্ধ হবে না? সারা জনম চলতে থাকবে। এটা তো আমি জানি না। আমাদেরকে সেখানে আপনি তো বাংলাদেশের অ্যাডভোকেট, আমি তো না। না, ঠিক আছে, অবশ্যই আপনি সচেতন নাগরিক হিসেবে, কমিউনিটি ব্যক্তিত্ব হিসেবে আপনার আমার সকলের দায়িত্ব মনির ভাইয়ের পক্ষ থেকে আমি আপনার অ্যাওয়ারনেস তৈরি করা। আমার আপনার সকলের দায়িত্ব আমাদের গ্যাপগুলো কোথায় আছে তাদেরকে ধরে দেওয়া, যে আপনার এখানে হচ্ছে, সরকারকে ধরে দেওয়া। আমাদের এখানে হাই কমিশনের কাজটা কি, যে এগুলো ফাইন্ড আউট করো। মনির ভাই এখানে উত্তর, একটা মিনিট, সরি, আমি আপনার সময় 1 মিনিট উত্তর হইল। এনসি আছে, ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ওকে, এখন সমস্যা হয়েছে যারা নাম হয়েছেন বাংলাদেশ একটু সিলেট তাকিয়া দেখো হে রেজিস্টার্ড এজেন্ট নাই। দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম। হে সাব এজেন্ট হয়ে কাম করে। সো বিকজ ই সাব এজেন্ট, এখন ইউকে এনসি তো বাংলাদেশও তার রেস্ট্রিকশন নাই, সে বাংলাদেশ থেকে কিভাবে অ্যারেস্ট করবে? দ্যাটস দ্য প্রবলেম। ওকে, এখন হলো এনসি। আপনি যদি ইউকেতে আমি বা যারা রিক্রুট করে, সরি ভাই, জানেন টপ যারা রিক্রুট করে, আমরা অলওয়েজ কেয়ারফুল থাকি আমার ব্যাগ কিতা আছে। কারণ আমার যদি একটা স্টুডেন্ট নির্দেশ হইয়া, আমরা যদি এনরোলমেন্ট ড্রপ হয়, প্রথম ইউনিভার্সিটি ফোকাস করে হু ব্রিং দিস স্টুডেন্ট, দিস এজেন্ট, নেক্সট মিনিটে
ইউকেবি রিপোর্ট করে এনসিএ সো উই অলরেডি আপনি শুধু এখানে বলেন প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে ওখান থেকে না প্রবলেমটা কি হচ্ছে ক্রিয়েট হচ্ছে একেবারে ব্যাক থেকে বাংলাদেশ থেকে প্রবলেমটা ক্রিয়েট হয়ে আসছে আপনি সেই প্রবলেমের জায়গাগুলো ফাইন্ড আউট করেন সেগুলো কিভাবে আস্তে আস্তে ইয়াহিয়া ভাই। সেগুলো কিভাবে আস্তে আস্তে আপনি বন্ধ করতে পারবেন সেটা করেন হ্যাঁ পলিটিক্যাল আসেন, আসলে আপনার সাথে একটু কথা বলি ইয়াহিয়া ভাই আসুন look this is একটু গজা খিচুড়ির মতো প্রোগ্রাম let's just conclude such a way that everybody is happy প্রথমেই হচ্ছে যে লোক অ্যাজ এ বাংলাদেশি আমরা we have many problems আমরা এত সব প্রবলেমের মধ্যে আমাদের মেন্টালিটিতে অনেক সমস্যা সো আমরা নেক্সট জেনারেশনের চিন্তা করি না আরেকজনের চিন্তা করতে আমরা ইচ্ছুক না ইয়েস গরিব দেশের মানুষ ইউ কাম টু ইংল্যান্ড সো হোয়াট বাট ইংল্যান্ড স্টিল হ্যাজ লট অফ ফ্যাসিলিটিস যদি আপনি ইফ ইউ কাম প্রপারলি দে উইল নিড যতই পলিটিক্যাল হরাইজনের মধ্যে সিচুয়েশন হয় না কেন হাইলি স্কিল মাইগ্রেন্ট ছাড়া এই দেশের চাকা ঘুরবে না ব্রিটিশ এই দেশের চাকা ঘুরাতে পারবে না দে নিড ইমিগ্রেন্টস এখনো 250,000 জব খালি ওল্ডার জেনারেশন দেখার মানুষ নেই এনএইচএস এর ওয়েবসাইটে যান দেখেন কি পরিমাণ জব খালি there is immigration need যে যেটাই বলুক না কেন আমার প্রশ্ন হচ্ছে যে লোক দিস স্টুডেন্টস দিয়ে বিলাতে অনেক রাতারাতি ধনীয় হয়েছেন কলেজ ব্যবসা করে কোটি কোটি টাকার অ্যান্ড এটার এগেনস্টে আমি না আই এম ইন ফেভার পয়সা যদি তার নসিবে থাকে সে তো বানাবেই বাট ওই যে বললাম না এইসব জিনিসের তওবা সুরার মধ্যে তো আর তওবা হবে না আমি যদি আপনার কাছ থেকে 5,000 মিসলিডিং করে নিয়ে খাই আপনি যতক্ষণ মাপ করবেন না আল্লাহ তোমার বলেছেন যে এই তুমি তার কাছে মাপ চাও সো উই আর ইন এ সিচুয়েশন আমি ওনাকে একটা মিসলিডিং প্রজেক্ট বিক্রি করে ফেললাম ওইটা তো আর তওবা করলে হবে না কিতাবের ভিতরে ডিফারেন্টলি লেখা সে আমাকে মাফ করতে হবে আমাদের মেন্টালিটি এরকম হয়ে গেছে একটা এক্সাম্পল একটু হাস এক্সাম্পল আমি যদি কাউকে কুকুরের বাচ্চা বলি সে খুব রাগ করে আমি যদি তাকে বাঘের বাচ্চা বলি তো সে একটু বুকটাকে এইরকম একটু ফুলাইয়া বলে মাহি ভাই তো আমাকে বাঘের বাচ্চা বলেছে তো দুইটাই পশু আর বাঘটা হচ্ছে একটা হিংস্র সো কুকুরটা হচ্ছে ফ্রেন্ডলি পাশে তাকে পাহারা দেয় লুক আফটার করে তার মুনিমকে কিন্তু আমাদের মাথায় ঢুকে গেছে যে কুকুরটা মনে হয় খুবই বাদ তো আপনি কুকুর বললে 5 জন ডেকে আপনার উপরে বিচার করায় আর আপনি যখন বলেন যে বাঘের বাচ্চা তখন সে একটু খুশি হয়ে বলে না মাহি ভাই তোমাকে বাঘের বাচ্চা রাখছে রে বুঝছেন তো এই হয়েছে আমাদের মেন্টালিটি এই মেন্টালিটিতে আমরা রাইট অ্যান্ড রং বুঝি না দিস ইজ কাউকে ব্লেম করা যাবে না ব্লেম করতে হবে তাদের নসিবকে যারা তোমার অন্ধভাবে মানুষকে বিশ্বাস করে ওই যে ঘোড়ার মধ্যে তো ডিগরা লাগবে রশি লাগাতে হবে না তো ওটা চলে যাবে আল্লাহ কতটুকু লুক আফটার করবেন ইউ হ্যাভ টু পুট এ রশি সো ইফ দ্যাট ডোন্ট ওয়ান্ট টু আপনি কি বলবেন যে নেক্সট এই ইমিগ্রেশন পলিসির চেঞ্জেস দেখেন আরেকটা প্রশ্ন আপনাকে এটা করে ফেলে যাওয়ার আগে 80,000 অযোগ্য লোক ভিসা পেয়েছে এরা নাকি IELTS কোয়েশ্চন লিক হয়ে গেছে এখন লোকাল ফ্রড নেটওয়ার্কের কাজ না এটা ব্রিটিশ কাউন্সিলের কে করলো ভুলটা আপনি আমাকে বলেন তো জি মাহি ভাই আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে জহিরুল ইসলাম ভাই যিনি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যে আসলে মূলত আমাদের এই প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস তৈরি করা এবং এর মাধ্যমে কিছু মানুষও যদি সতর্ক হয় এবং তারা নিজেদেরকে কারেক্ট করে তাহলে মূলত এই যে আয়োজনগুলো এগুলা উদ্দেশ্য সাধিত হবে প্রথম যে বিষয় আপনি বললেন আমি আপনার সাথে একটা ছোট্ট উদাহরণ যুক্ত করি আমার একটা কলিগ আছে সে আমাকে বলে যে তোমরা বাংলাদেশের মানুষ অধিকাংশ মুসলিম তোমরা খুবই ধার্মিক ঠিক আছে কিন্তু তোমরা যখন ইউকেতে আসো ইউকে থেকে আরো ব্যাক করতে চাও না বাংলাদেশে ইউকেতে যে কোনো উপায়ে তোমরা থাকতে চাও এইটার কি কারণ আমাকে বলো আমি কিন্তু তার কোনো সদুত্তর দিতে পারি না এটাও একটা আমাদের মানসিক বিষয় যেটা আপনি মেনশন করলেন আর কি অর্থাৎ এই যে সিচুয়েশন যেটা আমরা হয়তো লাইভ অনুষ্ঠানে আমরা অনেক কিছু বলতে পারতেছি অনেক কিছু আমরা বলতে পারতেছি না কিন্তু আমরা জানি যে বিহাইন্ডে অনেক কিছু বিষয় থাকে এবং আমাদের মেন্টালিটির যে বিষয় যেটা আপনি মেনশন করলেন সেই বিষয়গুলো থেকে কিভাবে আমরা সামনে উত্তরণ করতে পারি এটাই হচ্ছে মূলত আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য
এখানে কয়েকটা কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে যে একজন ছাত্র সে যদি নিজেকে তৈরি করে ওইভাবে যে আমি আমার বাংলাদেশ থেকে অনার্স অথবা মাস্টার শেষ করার পরে আমি উচ্চ শিক্ষা নেওয়ার জন্য দেশের বাহিরে যাব, এবং উচ্চ শিক্ষাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, যেটা জহিরুল ভাই মেনশন করলেন যে এটা আমার একটা অ্যাসেট, এখানে আমি ইনভেস্ট করব 1 বছর 2 বছর, এই ইনভেস্টটা আমি পরবর্তীতে আমার সময়ের মাধ্যমে, মেধার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে আমি ইনভেস্টমেন্টটা অন্য উপায়ে আমি রিটার্ন পাবো। এই যদি উদ্দেশ্য হয় তাহলে ইউকে তার জন্য এই ডোরটা ওপেন থাকবে। এখানে যে গভর্নমেন্টই থাকুক কোনো ম্যাটার না, এখানে যে পলিসি থাকুক এটা কোনো তার জন্য ডিফিকাল্টিজ হবে না। কিন্তু একই সাথে পর্দার অপর সাইডে যদি কোনো ব্যক্তি এটা ঠিক করে যে আমাকে ইউকেতে যেতে হবে, এবং এই ক্ষেত্রে যে রুটগুলো আছে তার ভিতরে একটা রুট হচ্ছে ছাত্র রুট, এবং এখানে যদি আমি অন্য জেন্ডারের তাকে যদি আমি আমার পার্টনার হিসেবে দেখাই তাহলে সহজেই আমি ইউকেতে যেতে পারবো এবং তার কাছ থেকে আমি একটা মোটা অঙ্ক নিতে পারবো। এইভাবে যদি কেউ ইউকেতে আসে এবং আসার পরে তার যে এসওপি, অর্থাৎ আমরা যেটাকে বলি পারপাস অফ স্টেটমেন্ট অফ পারপাস, অর্থাৎ আমি ইউকেতে আসতেছি এই উদ্দেশ্যে, এইটা যদি পরবর্তীতে হোম অফিস যখন চেক করে যে একটা ব্যক্তি এসেছিল তার উদ্দেশ্য ভিসা অ্যাপ্লিকেশনে সে এটা মেনশন করেছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে যে উদ্দেশ্যের সাথে তার যে কার্যক্রম এর কোনো মিল নেই, এবং এরকম যখন বারবার তারা দেখতে পারবে তখন এই ধরনের একটা সিচুয়েশন তো অবশ্যই তৈরি হতেই পারে, এবং আমরা অবশ্যই জাতি হিসাবে এর জন্য লজ্জিত। এটা Thank you. আমাদের আজকে Thank you. স্বীকার করতে কোনোই আমাদের দুঃখ। জহিরুল ভাই আপনি চলে গেছেন কিনা, আমার আসেন না চলে গেছেন? আপনি হ্যাঁ ভাই, লাস্ট আপনার প্রোগ্রাম থেকে যেতে পারি নাকি ভাই? আগে 30 সেকেন্ড আমাদেরকে লাস্ট আপনার আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলে ফেলেন ভাইজান। না, ধন্যবাদ। আপনার যে টপিকস গুলো নিয়ে এসেছেন, যে কোশ্চেনটা করেছেন ভাইকে, যে আসলে আইএলটিএস এর এক্সাম অথবা যে যেটা আসছে, স্ক্যামটা আসছে, এটা অবশ্যই হতাশাজনক। একটা জিনিস মনে রাখতে হবে, ইউকে হ্যাজ এ রাইট টু প্রটেক্ট দেয়ার ইন্টারেস্ট, তাই না? ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের একটা মেইন স্ট্রিম লাইনে বিজনেস, এটাকে তারা তাদের ইন্টারেস্টটা প্রটেক্ট করবে, এটা আমাদেরকে মানতে হবে, এবং আর এটাকে আমরা ওয়েলকাম করতে হবে। বিসিএ ম্যাট্রিক্স বলেন, এখন যে ইয়েগুলো আসছে, এগুলো যে ইয়েগুলো ছিল, এটা তো ওল্ড কিছু ডেটা থেকে আসছে। বাংলাদেশটাকে যে আপনি অনেকগুলো ইউনিভার্সিটি বলেছে বন্ধ, আমি আবার অন্য ইউনিভার্সিটিকেও জিজ্ঞেস করেছি, এখানে যে মেজারমেন্ট গুলো ডেটা থেকে আসে, সে কিছু মেজারমেন্ট ওরা নিয়েছে যেন তাদের স্পন্সরটাকে ঠিক করে। আমি বাংলাদেশি স্টুডেন্টদেরকে বলবো, ইউকে অলওয়েজ লিডিং মানে ডেস্টিনেশন ফর হায়ার এডুকেশন। হ্যাঁ, এখানে ইউকে কখনো এই ডোরটা ক্লোজ করবে না, কিন্তু আপনি একটা জেনুইন স্টুডেন্ট হয়ে এটাকে আপনি ইনভেস্টমেন্ট ধরে, ইট ইজ সিওর ইনভেস্টমেন্ট, এবং আপনি 1 বছর একটা ইনভেস্টমেন্ট করে যদি একটা মাস্টার্স ডিগ্রি আপনি অর্জন করেন, আপনার সিভির মধ্যে নিয়ে আসেন, আপনি সিঙ্গাপুর যান, আপনি ইয়েতে যান, যেখানে যান সেখানে আপনাকে তারা মানে নিয়ে নেবে। থ্যাংক ইউ জহিরুল ভাই। জহিরুল ভাই গভর্নমেন্ট থ্যাংক ইউ। আমি ওভারান আর অন্য সময় আপনার সাথে কথা হবে। 30 সেকেন্ড ভাইয়া, 30 সেকেন্ড জাস্ট টু কনক্লুড যেটা হয়েছে যে যারা হায়ার এডুকেশনের ক্ষেত্রে যারা আইবা, নিজে সেলফ রিসার্চ করা দরকার, নিজেরে কোয়ালিফাইড করা দরকার, স্পেশালি ইংলিশটা ইমপ্রুভ করা দরকার, নিজের কিছু স্কিল রিলেটেড, নট অনলি যে জাস্ট একাডেমিক, জাস্ট একটু অ্যাটলিস্ট আইটি রিলেটেড, আইটি স্কিলটা ইম্পর্টেন্ট, যেটা ফেস করা হয় ড্রপ আউট রেট, কারণ দে নট ফোকাস এআইয়ের ব্যাপারগুলো আছে, যে সিমিলারিটিস অ্যাসাইনমেন্টও, যেটা লেকচারার সাহেব হয়েছেন যে অ্যাসাইনমেন্ট সিমিলারিটিস এআই ইস্যু আছে। সো এইসব জিনিসগুলো যদি স্টুডেন্টে নিজেরা যদি নিজেদের পক্ষ থাকিয়া কিছু রিসার্চ করে, হ্যাঁ, এজ এ এজেন্ট হিসাবে, এজ এ স্টুডেন্ট, এজ এ ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ হিসাবে, হি ক্যান হেল্প দ্য মেক এন অ্যাপ্লিকেশন, বাট ইউ হেল্প ইউর সেলফ ফার্স্ট। থ্যাংক ইউ। দ্যাটস হোয়াট ইট ইজ। লাস্ট 15 সেকেন্ড। জি, এক্ষেত্রে আমার প্রথমত পরামর্শ থাকবে হলো, স্টুডেন্টকে এজেন্ট শুধু পরামর্শ দেবে, বাট স্টুডেন্টকে ডিসাইড করতে হবে। আর এজেন্টের সাথে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করা যাবে না, অবশ্যই না। কারণ এখানে 3টা পেমেন্ট করতে হয়। একটা পেমেন্ট ইউনিভার্সিটিকে, টিউশন ফিস, এটা ইউনিভার্সিটি প্রপার একটা দিয়ে দেবে, অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেবে। এটা স্টুডেন্ট সরাসরি তার নিজ অ্যাকাউন্ট থেকে সেই ইউনিভার্সিটিকে পে করবে। তার হেলথ চার্জ দেবে, সেটা গভর্নমেন্ট পোর্টাল, নির্দিষ্ট পোর্টালে পে করবে। এরপর ভিসা ফি, সে নিজে ভিসা অ্যাপ্লিকেশন করবে, নিজে ভিসা ফি দেবে। তাহলে তার তো আর কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই যদি এই প্রপারলি সে ইনস্ট্রাকশন ফলো করে। যখন সে লোভে পড়ে, লোভীদের কথা শুনে যদি অন্যদিকে তাকে ডাইভার্ট করে, তখন সে ক্ষতিগ্রস্ত হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভিউয়ার্স। আজকের প্রোগ্রাম আসলে নট অ্যান ইউজুয়াল
রিয়ালিটি আমরা আজকে কেউ অ্যাকাউন্টেবিলিটি করার লাগে আজকের প্রোগ্রাম নেই আজকের প্রোগ্রামগুলো আপনার লগে শেয়ার করা দিস ইজ ওয়ার উই আর অ্যান্ড হোয়াট ইজ হ্যাপনিং বাট স্টুডেন্ট বিজনেস ব্রিটিশর 30 বিলিয়ন পাউন্ডের ব্যবসা এই ব্যবসা কন্টিনিউ থাকবো যারা জেনুইন স্টুডেন্ট দে উইল অলওয়েজ কাম কারণ জেনুইন স্টুডেন্ট আসলে তার ফোকাস একটাই থাকে যে ভাই আমি আইছি আমার লাইফটারে কোনো মন্তে লেখাপড়া করে কয়েকটা ডিগ্রি নেই তারপরে আই উইল ডিসাইড হোয়াট আই ওয়ান্ট টু ডু ইফ দ্যার ইজ অ্যান অপরচুনিটি আইল স্টে ইফ নট আইল গো দ্যাটস হিজ লিগ্যাল রাইট হিউম্যান রাইটস বাট আমার কইছে যে লেখাপড়া শেষ না করি কেউ এসাইলাম সেই ইউরোপ যাইতা কেউ দে আর দ্য পিপল আর ডিস্ট্রয়িং দি ইটস সো স্যাড যে আমরা একটা আপকামিং দেশের মানুষ আইয়া আওয়ার পরে সব ইউনিভার্সিটি বন্ধ করে দেয় হাউ ডু ইউ ফিল ব্যাড যে মনে হইব মনে হয় এই দেশে কোনো জ্ঞান বুদ্ধির মানুষও নাই মনে হয় তেমন ইংলিশও জানেন না বাংলাও জানেন না আগামী সপ্তাহ আমাদের বিজয় দিবস কিন্তু তার আগে 16 তারিখ কিন্তু চ্যানেল এসের জন্মদিন আপনারা জানেন আমরা 21 বছর আপনারা গেছে 23 বছর থেকে উইবিন কমিউনিটিতে কিছু না কিছু কাজ করিয়া যাইলাম আমরা চেষ্টা করি হয়তো আপনার অনেকখানি আমরা আপনার মন মতো অনেক কিছু দিতাম পারি না 16 তারিখ আসলে ওপেন ইনভিটেশন থাকে আমরা বিকাল 5টা থেকে রাত্রে 1টা পর্যন্ত কন্টিনিউ মানুষ আইন আপনারা শত শত মানুষ আইন যারা আপনারা জাস্ট এ কুইক রিমাইন্ডার আমরা কেউ দাওয়াত দেই না দ্যাটস এ স্যাড থিং সবর দাওয়াত থাকে আপনারা আইয়া একটু মনোরঞ্জন করতে একটু ফুর্তি করতে থ্যাংক ইউ করে যেতে অ্যাট দ্য সেম টাইম আমরা বিজয়ের দিন বিজয়ের মাস এই মাস অনেকে কষ্ট করিয়া এরা কেউ নাই পৃথিবীতে সব গেছেন কেউ রক্ত দিছেন হয়তো 2-4 জন আছেন আমি জানি না রয়েছেন অ্যান্ড দিস ইজ বিজয় আসলে ব্রিটিশ বাংলাদেশি না থাকলে বিজয় করা আসলে অনেক ডিফিকাল্ট হইতো এটাও ইতিহাসের পাতাত লেখা হয়েছে না প্রপারলি কারণ আমরা এমন এক জাতি যখন নৌকা পার হয়ে যায় গাং পার হয়ে গেলে নৌকালার আর কোনো দাম থাকে না কিন্তু গাং পারানি আলে নৌকালা সাসা মামু বলতেও ডাকি আর যখন হকারে যায় গিয়ে নৌকা তখন আমরা সব কিছু ভুলে যাই এই বাঙালি হলোর এই দশায় যাইব জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কোনো দিন কোনো উন্নতি হইব না চিন্তার আমরা সবাই জানি এই পৃথিবীত ভবিষ্যৎ বলতে কোনো শব্দ নাই ভবিষ্যৎ আমরা সবর লাগে হইল গিয়া হয়বর আমরা সব অনুযায়ী কিন্তু জীবন চলার লাগে আমরা কন্টিনিউ চলতাম অ্যাট দ্য সেম টাইম 16 তারিখ সবে দাওয়াত রইল যে বা যারা এবিলিটি আছে আপনারা আইবা একটু চা নাস্তা খাইয়ে যাইবা আমরা থ্যাংক ইউ হয়ে যাইবা আর সময় পাইলে আইবা 5টা থেকে ইভিনিং পর্যন্ত 800-1000 মানুষ আইন সো প্লিজ ডু কাম আগামী সপ্তাহ আমরা আসলে ভিউ যখন 16 তারিখের পরে আমরা আগামী থার্সডে 18 তারিখে আমরা আসলে বিজয় দিবস নিয়ে একটু মারতে হইব তার কারণ হইল যে ব্রিটিশ বাংলাদেশিরা অনেক কিছু করছি আমরা বাপ দাদার মতো আনপ্রেসিডেন্টেড বাঙালি পৃথিবীতে খুব কম আইছেন বাংলাদেশি মানুষ সকল খুব কম আইছেন তারা নিজের সাফতার সব ওয়েজেস আনিয়া বাংলাদেশ তৎকালীন পাকিস্তান হাই কমিশনারে আনিয়া দিলে আজকের পয়সায় 3.5 মিলিয়ন পাউন্ডের উপরে সো আজকের পয়সায় বুঝুক কি পরিমাণ সেই সংগ্রামী বাঙালি হল আসলা সেই সংগ্রাম করিয়া আমরা যে বাংলাদেশ পাইছি হয়তো কেউ তার মনের মতো বাংলাদেশ দেখিয়া গেছেন না আর এখনো দেখতে পারত না কারণ আমরা জানি না আমরা নসিব কিতা আর নসিবে একটু আমরা চিন্তা বড় প্রবলেম আমরা চিন্তাটা এত বাদ হয়েছে যে আমরা এই চিন্তার পরিবর্তন আমরা যদি না আনি তাহলে আমরা আসলে কোনো উন্নতি হইতে না বালা তাহুকা আগামী সপ্তাহ দেখা হইব আর 16 তারিখ যারা আইবা তারা লগে আবারও দেখা হইব